আচ্ছা, আজকে আমাদের 27 তারিখ জুন মাসের 2026 সাল। আমাদের কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষার 424তম পর্ব এটা। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন। এবং আমরা শুরু করি তাহলে শ্বেতাকে দিয়ে। হ্যাঁ, আজকে 424তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ, বাংলা টিচিং এর সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। কৃতজ্ঞতা দিয়ে এখানে থাকার জন্য, সব সময় এখানে থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য সবাইয়ের ভালোবাসা, সবাই সম্পদা সুখ নিয়ে এখানে বসার জন্য। আর এই নিয়ে সবাইকে আবার হৃদয় দিয়ে অনেক অনেক ভালোবাসা, অনন্ত ভালোবাসা। আর সবাইকে শুভেচ্ছা জানাই এই শুভ সময় এখানে থাকার জন্য। শুভ শুভ কামনা দিই এই শুভ সময়ের জন্য। আর সত্যি শুভ সময়। আর সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, শুক্রিয়া, ধন্যবাদ। আচ্ছা, শ্বেতা বলতেছে শুভ সময়ের কথা। তো শুভ সময় কি হচ্ছে? তো এই পরিপ্রেক্ষিতে আমরা কেশ ফাউন্ডেশন একটা ভিডিও এখন দেখাবো। এবং সেটা হচ্ছে দেখা যাবে। এটা কি দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, share। আচ্ছা, তো আমরা এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে বলে মনে হয়। দেখি প্লে। না, এটা হচ্ছে না তো শেয়ার। না, এটা তো শেয়ার করা যাচ্ছে না ইয়ের থেকে, কি বলে, টেলিগ্রাম থেকে। এটা হচ্ছে না। যাই হোক, দেখি এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমরা অন্যভাবে করবো এটা। স্টপ শেয়ার। আচ্ছা, আমি দেখি সরাসরি করলে করা যায়, আরেকভাবে করার চেষ্টা করা হবে। দেখি হয় কিনা। না, এভাবে করা যাচ্ছে না। এভাবে করা যাচ্ছে না। তাহলে আমরা করি, আমরা এটা ডাউনলোড করতে হবে ভিডিওটা। তা সামিন, তোমার স্ক্রিনটা লাগাও। আমি পরে যখন তোমরা কথাবার্তা শুরু করো তখন আমরা এই ভিডিওটা চালাবো। এই মুহূর্তে টেলিগ্রাম থেকে সরাসরি প্লে করা যায় না। তো সামিন, তোমার স্ক্রিনটা লাগাও আর আমরা টিচিংটা শুরু করি। তো এটা হচ্ছে কেশ কয়েনের ব্যাপার। আমি একটু ভিডিওটার সম্বন্ধে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, ভিডিওটা হচ্ছে কেশ কয়েনের ব্যাপারে বলা হচ্ছে। আহ এটা কেউ যদি বাংলায় ট্রান্সলেট করতে চায়, মানে অডিওটা আমরা এই ভিডিওটা বাংলায় ট্রান্সলেট করা যায় কিনা এটা একটু চিন্তা করে তাকে দেখা যেতে পারে। যাই হোক, এটা হচ্ছে একটা প্রজেক্ট, কারো যদি ইচ্ছা থাকে করা যেতে পারে। তো এই হচ্ছে এই ভিডিওটা নিয়ে কথা। আমি ভিডিওটা দেখানো হবে, আগে দেখি। আম, তো কেউ কেউ ভিডিওটা একটু ডার্ক মনে হয়, একটু মানে সিরিয়াস, বেশি সিরিয়াস মনে হয়, তবে ভালোই, খারাপ না। তো যাই হোক, এটা কেশ কয়েনের ব্যাপার। তো আমরা ভিডিওটা দেখার পরে আমি বাংলায় কিছু বলবো। তা আপাতত যখন সময় আসে দেখানোর জন্য তখন আগে রেডি করা হোক। তো এখন আমরা আমাদের দৃষ্টি দেই আমাদের চোখের। তো চোখ নিয়ে গত মিটিং এ কথাবার্তা হয়েছে। তো আমরা এখন আরেকটু গভীরে যাব। আরেকটু গভীরে যাব মানে এই যে আসলেই গভীরে। এবং এইটা হচ্ছে আমাদের একটা ক্ষমতা, চোখ দিয়ে আমরা করতে পারি, যেটা উম আমরা সাধারণত ভয় পাই এটা করতে, সরাসরি চোখের দিকে তাকা। আহ কারণ ভয় পাই কেন? আমরা নিজেরা আমাদের আত্মা সম্বন্ধে তেমন কোনো আমাদের নাই, ধারণা নাই অথবা আস্থা নাই।
কিছু কিছু লোকের আছে, তারা হচ্ছে তাদের চোখে চোখে আচ্ছা, আজান হবে এখন। যাই হোক, আমি একটু ইয়ে করি বন্ধ। আচ্ছা, তো আজান হওয়ার সময় একটা মজার ব্যাপার যে আজান মাঝে মাঝে কাজ করে, কারণ আমি ভিডিওটা ডাউনলোড করছি, দেখা যাক এই ভিডিওটা এখন হয়তো প্লে করা যায়। তো আমি ভিডিওটা আবার শেয়ার করতেছি, দেখা যাক। এবার এবার কাজ করার কথা। In a world where value is measured from the outside, we have forgotten the profound wealth that lives within. For too long, the pressure of survival has created a distance between us, leaving the most vulnerable to struggle in silence. But wealth is not found in scarcity or control. True value begins with the human spirit and the knowledge we share. Imagine a moment where every new life is recognized, not as a burden, but as the initial capital of our future peace. At the first breath, a child receives recognition, a foundation for food, medicine, and dignity. No one is left behind. From every corner of the earth, the same recognition is granted. Equality is no longer a dream, it is the protocol. Behind this vision lies a secure, decentralized infrastructure, a blockchain built for service, not speculation. This network is the pulse of a new humanity, low energy, transparent, and grounded in collective responsibility. When basic needs are met, the mind becomes free, education replaces survival, and knowledge creates the path to peace. Through participation and service, we express our true value. We are no longer competitors, we are contributors. Our technology now serves life. The scars of the old world are healed by the wisdom of the new. We are one people, on one planet, moving toward one destiny. The shadows of the past have finally given way to the light. When we stop fighting ourselves, we begin to search the universe. Peace is the foundation. The stars are our destination. Our journey into the deep mysteries of existence has only just begun. We turn toward the stars with open hearts. Value begins with the human, grows through knowledge, and evolves toward an eternal peace. তো যেটা বলতেছিলাম যে আমাদের চোখের ব্যাপারে, আমরা তো ভিডিও দেখলাম। এখন আহ আমাদের চোখের যে আমাদের এই ভিডিওটা একটু ডার্ক, আমাদের চোখেরও একটা এরকম একটা ডার্ক সাইড আছে। সেটা হচ্ছে আমাদের চোখের যে মণি, সেই মণিটা সবসময় কালো, যে রঙের চোখই হোক না কেন। ওই মণির চোখের মণিটা সবসময় গভীর কালো। এটা হচ্ছে আমাদের চোখের ব্ল্যাক হোল। আমরা মহাশূন্যে ব্ল্যাক হোলের কথা শুনছি, আমাদের চোখের মধ্যে আছে। তো এই ব্ল্যাক হোলের মধ্যে অনেক এই এই জিনিসটা চোখের যেরকম রঙই হোক না কেন, সকলেরই কিন্তু এই ব্ল্যাক হোল একই রকম, একই রঙের কালো, ডার্ক কালো। তো এই কালো অংশে কি হয়? এই কালো অংশের মাধ্যমে সরাসরি আত্মার সাথে সংযোগ হয়। সুতরাং আমরা যখন চোখের দিকে কারোর চোখের দিকে তাকাই, তখন এই এই জিনিস করতে আমাদের সংযোগ হয়। আমরা সাধারণত যখন কারো সম্বন্ধে আমরা জানতে চাই, বুঝতে চাই, সরাসরি চোখের দিকে তাকালে অনেক কিছু বোঝা যায়। বিশেষত আমরা যদি নিয়ত ঠিক রাখি, অনেক কিছু বোঝা সম্ভব। তো যাই হোক, এটা আমরা হচ্ছে আমরা বিভিন্ন রং, চোখের রং অথবা জামা কাপড়ের রং, বিভিন্ন রং দিয়ে আমাদের ভেতরটাকে ঢেকে রাখি, কিন্তু ভেতরটার খবরও পাওয়া সম্ভব। তো এই ব্ল্যাক হোল হচ্ছে আমাদের ব্ল্যাক হোল, সেটা হচ্ছে আমাদের আত্মা, সোল অফ ম্যান, এর সরাসরি সংযোগ। এবং চোখটা এমন একটা জায়গা যেখানে কোনো ক্যালসিয়াম নাই, এটা একদম সরাসরি আত্মার সাথে সরাসরি সংযোগ, সরাসরি এনার্জি আদান প্রদান। এবং শুধু তাই না, চোখের মাধ্যমে আত্মা
চোখের মধ্যে দিয়ে আত্মা বেরিয়ে আসতে পারে, যে ঢুকতে পারে। তো কেশ বলে না এই কথা, কিন্তু কোন চোখ দিয়ে ঢোকে আর কোন চোখ দিয়ে বেরোয় এটা পরে জানাবে। তো এটা কারো কিছু ধারণা আছে কিনা এটা আমরা চিন্তা করে দেখতে পারি। তো আপাতত, এবং চোখের মণি আমরা একটা, এবং সকলের কিন্তু সাইজ সমান না, কারো কারো সাইজ একটু ছোট বড় আছে। এবং এই এই চোখের মণির সাইজ আর আমাদের আত্মার সাইজ মোটামুটি একই রকম, যাতে যেতে আসতে পারে। এটাই হচ্ছে আমাদের কি বলে আত্মার দরজা, একভাবে বলা যেতে পারে। আমরা ভিতরে অনেক দূর দেখতে পারি এটার মাধ্যমে। তো এই হচ্ছে একটা মজার ব্যাপার। তো আমরা এই আত্মা চোখের মধ্যে এখন আমরা যে যে রঙেই, আমাদের বাইরের দিকটা যে রঙেই থাকুক না কেন, আর আর ভেতরে সবসময় কালো, আর বাইরেটা সবসময় সাদা। বাইরে সাদা কেন? সাদাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিম্ফের সাথে কানেক্টেড, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। আর আমাদের যে চোখ, যেটা যেটা বিভিন্ন রঙের হয়, এটা হচ্ছে এই সাদা আর কালোর মাঝামাঝি। এটা একটা ফিল্টার হিসেবে কাজ করে আমাদের, আমরা কি এনার্জি সংগ্রহ করি তার সাথে। তো বিভিন্ন রঙের বিভিন্ন রকম ফিল্টার হিসেবে কাজ করে। এবং যেমন ডিন প্রশ্ন করছিল কেশকে, যে অনেকে চোখের মনির কালার তাড়াতাড়ি বদলাতে পারে। তো কেশ বললো, হ্যাঁ, কেউ কেউ আসতে পারে এটা চোখের, এবং একমাত্র তারাই পারে যাদের চোখ হচ্ছে হেজল। হেজল মানে হচ্ছে যে ওই গ্রে নীলের এবং কি বলে হলুদের সংমিশ্রণ, এরকম রং যাদের, তারা এই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পারে। আর এটা মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে অনেক তাড়াতাড়ি অনেক ভালোভাবে করতে পারে। কারণ মেয়েদের যে হরমোনাল চেঞ্জ যেটা মেয়েরা অনুভব করে, এটা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস। এটা মেয়েরা এখনো শেখে নাই, কিন্তু এর মাধ্যমে মেয়েরা অনেক কিছু বদলাতে পারে। তাদের তাদের ঘ্রাণ, তাদের সেন্সিটিভিটি, টাচ ইত্যাদি, এগুলো হচ্ছে তারা কন্ট্রোল করতে পারে। এবং এটা ছেলেরা অতটা অতটা পারদর্শী না এটাতে। এবং এটা হচ্ছে মেয়েদের মাল্টিটাস্কিং ক্ষমতা যে আছে, মানে বিভিন্ন কাজ একবারে করার যে ক্ষমতাটা, এটা মেয়েদের মধ্যে একটু বেশি জোরালো। তো এটা মেয়েরা এই জিনিস ব্যবহার করতে পারে, তবে অনেকেই জানে না কিভাবে করতে হয়। কারণ হরমোনের উপর নিয়ন্ত্রণ আমাদের শেখানোর তেমন কোনো পদ্ধতি অথবা ধারণা আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা এখন যেহেতু জানি যে এটা পরিবর্তন করা সম্ভব, তো মেয়েরা বিশেষত এটা সদ্ব্যবহার করতে পারে। এখন ছেলেরা যে পারে না তা না, ছেলেদের জন্য একটু কঠিন। কারণ ছেলেরা সাধারণত ইমোশন এবং হরমোনের কানেকশন, ইমোশনের সাথে ছেলেরা অত কানেকশন এমনিও কম, যদি হরমোন কন্ট্রোল করা যায়, এইটা কিছু কিছু পরিস্থিতি ছেলেরা পারে, কিন্তু সেটা একটু বিশেষ পরিস্থিতি। আমি এগুলো নিয়ে কথা বলবো না, আমি নিজেও কিছু কিছু জানি আমি এগুলো। তো আমি আজকে পরে যদি কেস এইসব দিকে যায়, তাহলে আমি হয়তো বলতে পারি। আপাতত ছেলেরাও পারে, মেয়েরা যে পারে শুধু তাই না। বিশেষত আমরা যখন মেয়েদের সাথে ইন্টারাক্ট করি ছেলেরা, তো ওই যাদের এই ক্ষমতা আছে তাদের যদি আমরা সংস্পর্শে আসি, মানে গভীরভাবে তাদের সংস্পর্শে আসি, তাহলে আমরাও করতে পারি অনেক সহজ। এইটাই আর কি, ছেলেদের জন্য একটা অ্যাডভান্টেজ, যদি আমরা মেয়েদের সাথে কানেক্ট করতে পারি এক লেভেলে এইভাবে, তাই আমরাও করতে পারি অনেকখানি। যাই হোক, এটা আলাদা গল্প। তবে আমরা হচ্ছে ইমোশনের মাধ্যমে, যখন মেয়েদের ইমোশনের সাথে আমরা সংযোগ করতে পারি, কিছু কিছু ছেলেরা পারে, ভালোই পারে।
আহ, তো তারা তারা এই ইয়েতে যেতে পারে, এই এরিয়াতে যেতে পারে। যাই হোক, এটা আর এক দিকের ঘটনা, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা এটা, যে মেয়েদেরই শুধু একমাত্র এই ক্ষমতা তা না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা। মানুষের গন্ধ, তারপরে কাজ কিভাবে কাজ করে, এগুলো অনেক কিছু বদলানো যায়। আহ, তবে যেহেতু মানুষ অনেকেই দুশ্চিন্তা করে, এবং দুশ্চিন্তার ফলে হয়তো অনেকে ইমোশনাল চেঞ্জ হয় এবং এতে হরমোনাল চেঞ্জ হয়, ফলে এটা বেশি অনেক ক্ষেত্রেই নেগেটিভলি, মানে খারাপ, মানে এটা অসুখ তৈরির কাজে ব্যবহার করা হয়। তো আহ, যেটা দরকার নাই, যেটা আমরা অ্যাভয়েড করতে পারি, এটা ভালো কাজেও ব্যবহার করা যায়, কিন্তু তার জন্য আমরা এখন আমরা যে নতুন জগতের দিকে যাচ্ছি, সেখানে আমরা এ সম্বন্ধে আরো শিখব। তো যাই হোক, এই হচ্ছে একটা একটা অধ্যায়। কেস এত বিস্তারিত বলে নাই, আমি যেভাবে বলতেছি, কিন্তু এটা একটা দিক যেটা আমরা এক্সপ্লোর করতে পারি, এবং তার জন্য একটু আমাদেরকে আমাদের ধৈর্য এবং ইমোশনাল অনুভূতির দিকে দৃষ্টি দিতে হয়, ছেলেদের মেয়েদের উভয়। যাই হোক, এটা হচ্ছে একটা দিক, এবং এটা আমরা উম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ অথবা যেই ধরনের রিলেশনশিপে যে বিচ্ছেদ, একটা আলাদাত্ব, এটা কমে যায় এটা এর মাধ্যমে। যাই হোক, এটা আর এক দিক। তবে এটা সম্ভব, এটা করা সম্ভব যখন আমরা ইমোশনালি একভাবে সংযোগ করি। যাই হোক, তো এবং আমরা, যেমন কেশ বলতেছিল যে আমরা যখন যখন একজন প্রশ্ন করতেছিল যে চোখের চোখের ব্যাপারে, এবং কেশের উত্তর যখন আমরা মানে ছেলে মেয়েরা প্রেমে পড়ে, তখন একজন আরেকজনের চোখের দিকে তাকায়। এটাই ইঙ্গিত যে কিভাবে আমরা এই সংযোগটা ব্যবহার করতে পারি। তো শ্বেতার এতে অনেক অভিজ্ঞতা আছে, এখন তুমি যদি শেয়ার করতে চাও একটু বলতে পারো। কারণ যদিও আমরা এগুলো মানে সচেতন না, কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তারা এটা জানে। বলবা নাকি শ্বেতা হ্যাঁ, কিছু? বলবো। আমি, হ্যাঁ, নিশ্চয়ই। সত্যি, কিন্তু এটা এটা সত্যি ঘটনা। যখন আম, আসিফ আমাকে, আমরা আমি যখন আমরা একটা মার্কেটে গেছিলাম, আমি আর আমার বোন। আমি সবচেয়ে প্রথমে ওকে যখন দেখেছি, সেই চোখে চোখেরই কথা, চোখে চোখ, মানে ও আমাকে দেখলো, আমি ওকে দেখলাম, এমন ভাবে যেন কত হাজার বছর থেকে যেন আমি ওকে জানি। ও কিছু একটা বলছে আমাকে। আর মনে করো, আমার মানে হার্টের থেকে আমার একটা বেরোলো কি, এই একেই আমি ভালোবাসবো, এরকম একটা এরকম একটা এই ভালোবাসার যে একটা সেটা চোখ থেকে আমি, চোখে কোনো কথা হয়নি, কিন্তু চোখে চোখ, আহ, আহ, যখন আমরা চোখে চোখ পড়লাম এক দুজনের, তখন এটা বুঝলাম। সত্যি, কিন্তু এটা চোখের যে ভাষা, চোখের যে ম্যানিফেস্টেশন, সেটা সোল ম্যানিফেস্টেশন। এটা এখন আমি আরো বুঝি যে কিভাবে ও আমাকে ভালোবাসতো বা আমি ওকে ভালোবাসতাম একরকম। এই এটা, ওই ওই প্রথম দেখাটা আজও আমার মনে আছে। ও আমাকে দেখছিল, আমি ওকে দেখছিলাম। এই তারপরে হয়তো আমাকে বলেছে, যখন বাঙালি বলেছে আমি বাঙালি, তো বলেছে, আচ্ছা, বাঙালি লড়কিয়াं জাদুগরনি হতি হ্যায়, বাঙালি মেয়েরা জাদুগরনি হয়, বেটা ছেলেদের ছাগল বানিয়ে দেয়। আমি তখন, তুমি আমাকে দেখছিলে তখন, এটা এহসাস করনি? আমি তো জাদুগরনি ছিলাম, আজও আছি। এই চোখে চোখ দেখা, আজ ওই সেই দেখা, প্রথম দেখা মনে পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, নিশ্চয়। এই এই অনুভব আর কি আমার। আচ্ছা, খুবই ভালো লাগলো এটা শুনে। তো আহ তো যাই হোক, আমরা চোখের ব্যাপারে আবার নজর দিই। এখন আমরা
এই চোখের আমাদের যে আমরা যেই একভাবে আমরা যেখান থেকেই যে যে পরিবেশেই বড় হই না কেন, যেখানে আমাদের পরিবেশের কারণেই তো আমাদের সাধারণত চোখের রং বদলায়, কিন্তু আমাদের আত্মা তো অন্য জায়গা থেকে আসছে। এটা তো ব্ল্যাক হোল, তো এখানে সব রকম এনার্জি আছে এবং এটা হচ্ছে স্রষ্টার সাথে যেখানে এখানে সংযোগ। সুতরাং আমাদের একভাবে আমরা যদি আমরা নিজেদের চোখের দিকে আমরা আমাদের দৃষ্টি দেই, আমাদের দৃষ্টি আমাদের অন্তরের দিকে দেই চোখের মনির মাধ্যমে, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সুতরাং আমাদের ব্ল্যাক হোল আমাদের নিজেদেরই বুঝতে হবে, এটা ভয়ের কোনো কারণ। আমরা যেমন হচ্ছে চোখের দিকে তাকাতে আমরা সংকুচিত হই, ভয় পাই, এটা কিন্তু আমরা একে অপরের চোখের দিকে তাকাই সাধারণ চোখ আমরা অ্যাভয়েড করি আর কি, একজন একজনের চোখের দিকে তাকাতে চাই না। কিন্তু আমাদের যখন আত্মার সাথে পরিচিতি হয় তখন ওই ওই ভয় আর কি থাকে। সুতরাং নিজের আত্মাকে জানার চেষ্টা করাটা অথবা জানার জন্য প্রয়োগ যখন আমরা করি তখন আমাদের ভীতি, যেসব বিভিন্ন রকম ভব্য জিনিস নিয়ে আমরা ভয় পাই, ওগুলো কি আর আগের মতো থাকে? আমরা এক সময় আসবে যখন আমরা অন্যান্য পৃথিবীর অন্যান্য জন্তু যারা হচ্ছে যাদের সাথে যাদের ভয় পাই, যেমন বাঘ, সিংহ, তাদের চোখের দিকে তাকায় আমরা তাদেরকে আমরা তাদের সাথে আমরা সংযোগ করবো। কোন এক সময় আসবে, এরকম সময়, এটা খুব বেশি দূরে নয়, যখন আমরা আর বিশেষত যখন একে অপরকে খাওয়ার প্রবণতা আর থাকবে না, তখন তো আরই ভয়ের কোনো কারণ নেই। তো তো যেই জিনিস হচ্ছে কি আমাদের যেটা আমাদের বুঝতে হবে যে এখন আমরা এটা ব্যবহার করবো কি, আমরা এই যে আমাদের চোখের মনি এটা ব্যবহার করি কিভাবে। এবং চোখের মনির সাথে কারো কারো মনির সাইজ একটু ছোট, কারো কারো একটু মনির সাইজ একটু বড়, তাদের কি ব্যবহারের মধ্যে পার্থক্য আছে? অবশ্যই আছে। সাধারণত যাদের মনি ছোট হয় তাদের কেস যেটা বলতেছে, তারা একটু একটু কড়া হয় আর কি, মানে ফিলটা একটু, চোখের মনি ছোট মানে কি আত্মার ডাইমেনশনটা ছোট, তাই বলে আত্মার ক্ষমতা কম বেশি না, ডাইমেনশনটা ছোট, তার মানে কি ফিল গুলো অনেক টাইট করে বেঁধে রাখছে, একভাবে বলা যেতে পারে। তো এর থেকে আমরা কিছু বুঝতে পারি। তো এবং আমাদের আমরা যখন একজনকে ভালো লাগে তখন চোখের মনি এক্সপ্যান্ড করে, তার মানে কি হয়? তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের ম্যাগনেটিক্যাল বেড়ে যায়, মানে হচ্ছে আমাদের দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। তখন যখন দুজন প্রেমে পড়ে তখন চোখের মনি কিন্তু বড় হয়ে যায়, অথবা ভালো লাগার প্রেমে পড়ে, এই ধরনের জিনিস। সুতরাং তার মানে কি একজন আরেকজনের দিতে প্রস্তুত, অথবা দেওয়ার জন্য দুই দিক থেকেই হয় এটা, সুতরাং আদান প্রদানটা দুই দিক থেকেই হয়।
আমরা এটাকে সিমুলেট করি, মানে সিমুলেট মানে কি, এটাকে আমরা ট্রিগার করতে পারি। যেমন হচ্ছে সাধারণত রোমান্টিক দিয়ে দিয়ে জায়গাগুলো একটু অন্ধকার মতো হয়, সন্ধ্যার দিকে বেশি হয়, এই ধরনের ব্যাপার। কারণ তখন হচ্ছে চোখের মনি আমাদের এমনিও লাইটের কারণে একটু ছোট বড় হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটার একটা, যে জিনিসটা বললাম, এটা একটা গভীর দিকও আছে, সেটা হচ্ছে এটা ম্যাগনেটিক্যাল। আমরা ম্যাগনেটিক্যালি দিতে রাজি, তখন দেওয়ার জন্য আগ্রহী একভাবে। যাই হোক, এটা হচ্ছে চোখের বিভিন্ন দিক, যেটা গত ক্লাসে গতবার চোখের বাইরের দিক নিয়ে, যে রঙিন জায়গাটা নিয়ে কথা বলছে, এবার কেশ চোখের ভেতরেরটা নিয়ে কথা। তো এটা একটা মজার ব্যাপার। এবং এখন আমরা এটাকে সদ্ব্যবহার করি কিভাবে, সেটা আমাদের উপর নির্ভর করে। কারণ এইটা হচ্ছে আমরা ব্যবহার করবো যখন পৃথিবীর বাইরের লোকজনদের সাথে আমার দেখা হবে, তখন তাদের চোখ একজনের এক, এবং সরাসরি আমরা সংযোগ করব মাঝখানের অংশটা দিয়ে। এখন আমরা একটু ধারণা করতে পারতেছি কি এটার ব্যবহার কি হতে পারে। এখন পৃথিবীতে আমরা এটা ব্যবহার করি, হ্যাঁ করি, ক্ষেত্র বিশেষে, বিশেষ ক্ষেত্র বিশেষে, যেমন শ্বেতা করছে। তো উম এ ব্যাপারে আর কারো কিছু বলার আছে নাকি? আমি আপাতত এইটা একটু স্থগিত রাখি। হ্যাঁ, হ্যাঁ মশফিক, আমিও আবার বলতে চাই যে এই চোখের ব্যাপারে এত কিছু আমরা এখন জানতে পারছি, সত্যি এটা একটা এমন জ্ঞান যে এখন আমরা বুঝতে পারছি এই চোখে মনি সত্যি আমরা হয়তো কতবার চোখে চোখে কথা বলেছি অনেকের সাথে, চোখে চোখে রাগ দেখিয়েছি, চোখে চোখে ভালোবাসা দেখিয়েছি। হ্যাঁ, এই চোখের ব্যাপারটা আমি তখন বিয়ে করেছিলাম যখন অনেকেরা এরকম করে বলে না, আমি আম, বাঘে বাঘের সামনে যদি জঙ্গলে বাঘের সামনে পড়লে যদি বাঘের চোখে চোখ মিলিয়ে থাকো, তাহলে কিন্তু বাঘ অ্যাটাক করে না, বাঘ চলে যায় ফেরত। আবার চোখে চোখ মিলিয়ে যদি তুমি আম, আহ, ভাল্লুকের কে দেখো, তো ভাল্লুকও চলে যায়। এটা একটা প্রসেস যেটাতে ওরাও ওরাও বুঝে, চোখে চোখে একরকমের সোল কানেকশন হয়। এটা সত্যি ঘটনা। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলছি, যে আম, সুন্দরবনে, আমাদের যেখানে সুন্দরবন যে আছে, সুন্দরবনে একজন ফরেস্ট অফিসার ছিল। আম, নামটা আমি অত বুঝি না, আমি আম, চৌধুরী বলেই বলছি। সে ফরেস্ট অফিসার, রোজ কাজ করে ঘরে আসছে, সব করছে, প্রায় একাই থাকতো। ওর ওয়াইফ মাঝে মাঝেই আসতো, কিন্তু একদিন রাত্রে, ফরেস্ট অফিসার মানে যেখানে সুন্দরবনের জায়গা তার পাশে, তো একদিন রাত্রে ও এসে খাওয়া দাওয়া করে, যে আর্দালিটা খাবার বানায়, সব করে ও খাওয়া দাওয়া করিয়ে বাবু ঘুমাতে চলে গেছে। যখন ঘুমিয়ে পড়েছে, তখন আস্তে আস্তে ওর নাকের মধ্যে একরকমের গন্ধ, বাঘের ভীষণ গন্ধ আসে, একরকমের আষ্টে গন্ধ, ওই গন্ধটা পেয়েছে। তখন আস্তে আস্তে চোখ খুলে দেখে একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার ওর রুমের মধ্যে বসে ওর দিকে তাকিয়ে আছে, মশারির মধ্যে তাকিয়ে আছে। তখন ও বুঝলো কি, ও বুঝতে পারছে না এটা কি, মানে বা লোকটা মশারির মধ্যে আছে। তো আস্তে আস্তে ও আস্তে করে উঠলো, উঠে ওই বাঘিনীটার দিকে তাকিয়ে থাকে। সে সারা রাত হয়ে যায় ওই বাঘিনীর দিকে তাকিয়ে আছে, ওই বাঘিনীও কিন্তু তাকিয়ে আছে ওর দিকে। আস্তে আস্তে যখন ভোর হতে, মানে ভোরের আলো আসেনি, আসবে, তখন ওই ঢুকলো পিছনের দরজা, গরমের কারণে ওর চাকরটা খুলে শুয়েছে। চাকরটা কিন্তু জানেও না যে ওই বাঘিনীটা, কেন কি রয়্যাল বেঙ্গল টাইগার এরমই থাকে, প্রচন্ড চালাক, সব রকমের জিনিস ওরা জানে, প্ল্যান করে কাজ করে। আর সেই টাইগ্রেস ছিল,
আস্তে আস্তে ভোরবেলা ও চুপচাপ আবার যে রাস্তায় এসছে সেই রাস্তায় বেরিয়ে যায়। তখন মনে করো ওই ফরেস্ট অফিসারের প্রাণে প্রাণ, মানে অত বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগ্রেস মানে বসে আছে। তো এই এই গল্পটা আজকে আমার হঠাৎ মনে পড়লো। এই গল্পটা আমরা পড়েছিলাম, একটা বাংলা নবকল্লোল বলে একটা বই আসতো, ওর মধ্যে পড়েছিলাম। আমার বাবা আনতো বাংলা বই। আমরা কেন কি এখানে থাকতাম এমপিতে, তো আমার বাবা বাংলা ছড়া, বাংলা বই, অ আ ক খ আমাদের সব শিখিয়েছে, এক রকমের বলছি। তো সেই গল্পটা আমরা ওর মধ্যে পড়েছিলাম। চোখে চোখ যখন মিলিয়েছে, এই প্রসেসটা ওই ফরেস্ট অফিসারটা জানতো। কোনো জানোয়ারকে ক্ষতি না করে যদি চোখে চোখ ইয়ে করো, দাঁড়িয়ে থাকো, তাহলে ওরা তোমার উপর অ্যাটাক করে না মোস্টলি। মানে তুমি যদি যদি কনফিডেন্ট থাকো তাহলে একরকমের সেই চোখে চোখ আর কি। তুমি যদি জানোয়ারের সাথেও মেলাও, তো সেই চোখে চোখ ইউনিভার্সাল ভালোবাসা, ইউনিভার্সাল উইজডমটা বোঝে একরকমের বলছি, যেটা আমরাও দেখি। আহারে বলি না এরকম, ছোট্ট বাচ্চা কুকুর দেখলাম কিরম ভালোবাসা ভেতরের থেকে উজাগর হলো, চোখে দেখলাম বলে। চোখে আহা কি সুন্দর, এই কি সুন্দর ফুল, কি সুন্দর মানুষ, কি সুন্দর, আহা কি সুন্দর, আহারে এরম হওয়া উচিত না। এই সব কিছু আমরা চোখে, আমরা বলে দেখলি তো, দেখেছি, এরম আমরা জিজ্ঞেস করি, দেখলি তো। আমরা এটা বলি না আগে, শুনলি তো বলি, কিন্তু দেখাটাকে আমরা বেশি একটা প্রমাণ, সোল উইটনেস বলি আমরা দেখাটাকে। দেখেছো কিনা, দেখলি তো, এই, শুনেছি, হ্যাঁ শুনেছি, হ্যাঁ শুনেছি, কিন্তু দেখলি, গন্ধও পেয়েছি, কিন্তু যখন ওই বাঘটাকে দেখেছে তখন বুঝতে পেরেছে। তো এই জিনিসটা, এই যে একটা অভিজ্ঞতা আমার তো আছেই। চোখে চোখে কথা বলা, চোখের ভাষায় একরকমের ভালোবাসা, ইউনিভার্সাল ভালোবাসা যেটা ফ্লো হয়, সেটা আমরা সবাই জানি এটা হয়। আদর আপ্যায়ন, সেই চোখের ভালোবাসা একেবারে তোমার মন প্রাণে বসে যায়। নিশ্চয়ই এগুলোর অভিজ্ঞতা আমাদের হয়েছে, কত হাজার বার হয়েছে, তাও কিন্তু আমরা বুঝিনি। এখন বুঝছি, চোখের কথা যখন শুরু হলো তখন বুঝলাম, সত্যি আজও, আজও ভালোবাসায় চোখের মনি যেন খুলে যায়, আর সবার জন্য যেন একরকমের আহ একরকমের রাস্তা বানায়, ভাবনা তৈরি করে। যেই ভাবনা তুমি বলছিলে, একটা স্ত্রীর ভাবনা, সেই ভাবনা তৈরি হলো, কি করা যাবে, কি করে আমি ওকে খাবার দিতে পারবো, কি করে ভালোবাসবো, এরকম একটা ভাবনা। এই একটা রুমাল বানিয়ে দিই, একটা গোলাপ ফুল স্টিচ করে একটা রুমাল বানিয়ে দিই, এরকম ভাবনা। যখন ওই রুমালটা কেউ পায়, বা ওই ফুলটা কেউ পায়, বা ওই খাবারটা কেউ খায়, তখন চোখে চোখে সেই কথা হয়, কি সুন্দর, কি ভালো, কি আনন্দ, কি সুন্দর আমার স্যাটিসফ্যাকশন হলো, সেটাও চোখে। সেই সেই জিনিসটা আর কি, এই জিনিসটা সহসা শুনে বা গন্ধে আসে না, চোখেই আসে। এখন আমরা বুঝতে পারছি সোজা রাস্তা। নিশ্চয়ই নিশ্চয়ই, এই আমি বলতে চাচ্ছিলাম যে জানোয়ার, প্রকৃতি, সবের চোখ আছে, সবাই বোঝে যখন আমরা চোখে আনন্দ দেই, চোখে দেখি পাতা পাতা, ফুল, ডালি, জঙ্গল। কেন লোকে জঙ্গলে গিয়ে, মাউন্টেনে গিয়ে, এইসব জায়গায় গিয়ে আনন্দ পায়, দেখে, ওরাও আমাদের দেখে, তখন একটা আদান প্রদান হয়, একটা একটা এনার্জি দেখার পর। কি সুন্দর, এরা আমরা বলি কি সুন্দর পাহাড় রে, বরফগুলো কি সুন্দর, তখন ওই আত্মার উন্নয়ন হয় আমাদের নিজেদেরও। অনেক ডাক্তার, আগের কালের ডাক্তার বলতো আর কি, আমরা জানতাম, আমাদের আমাদের মা বাবার কাকু কাকিমারা ছিল, ওদেরও বলতো কি, আম, কাকিমা একটুখানি আমার একজন কাকিমা ছিল গাঙ্গুলি, কাকিমা একটুখানি, তার বাচ্চা কাচ্চা ছিল না,
আমরাই যেতাম, আমরাই আনন্দ করতাম। তো কাকিমা একটু ডিপ্রেস হয়ে যেত মাঝে মাঝে। আর ইয়ে মেন্টাল ইলনেসের বা ডিপ্রেশনের ওষুধ খেত। তো মাঝে মাঝে যেত, তো ডাক্তার বলেছে কাকিমাকে যে আপনি কেন না একটু পাহাড়ে গিয়ে ঘুরে আসবেন, কাশ্মীরে যান, উত্তরাঞ্চলে যান, হিমালয়ের আশেপাশে থাকুন, দারুণ আনন্দ লাগবে। তখন ওরা গেছে, আর সত্যি একরকমের বদলাव আসে। কি কাকিমা বোধহয় মানে হাসতে খুশি খুশি এসছে ওখান থেকে, আনন্দ করতে করতে এসছে, এরকম আর কি। প্রায়ই আর যেত আর কি। তার কারণে কাকি নানা রকমের জিনিসে আরো যুক্ত হয়ে পড়লো এর ফলে। অনাথ আশ্রমে যেত, বাচ্চাদের খাওয়াতো, জামা কাপড় দিত, এইসব করতে লেগেছে পরের দিকে, যেটা অনেক সুখের খবর ছিল আর কি। আমরা তো অত বুঝতাম না, কিন্তু কাকিমা আমাদের খুব ভালোবাসতো। ওনার ভালোবাসার মধ্যে ওই জিনিসটা ছিল, মানে বাচ্চাদের কিরকম করে ভালোবাসে সেরকম আর কি, মন দিয়ে ভালোবাসা। আমরা চোখে দেখে বুঝতাম এটা। এই জিনিসটা আমি নিশ্চয়ই নিশ্চয়ই এই বলতে চাচ্ছিলাম আর কি। তোমার কথা শুনে আমার এ, আমাদের এখানে ইয়ে আছে না, সমুদ্র সৈকত আছে কক্সবাজার, ওইখানকার কথা মনে হলো। ওই জায়গায় দেখে আমি বড়ই বড়ই আমি উপভোগ করি, ওই জায়গাটা উপভোগ করি, ওর দৃশ্য সবই আমি ভীষণ ভীষণ উপভোগ করি। এবং ওই আমি তো তখন চোখ দিয়েই দেখি, এবং চোখ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এবং সেইটা তো আমার মনের চোখে ঢুকায় রাখছি। এখন যখন কোনো কিছু, কোনো অসুবিধা হয়, কিংবা ধরো কোনো কাজ করতে, তখন ওই ওই দৃশ্যগুলো আমি দেখি, যে আমার পায়ের কাছে পানি আসলো, ঢেউ এসে পড়লো, সুতরাং তখন ওই মনের চোখের মধ্যে যেসব ওই দৃশ্যগুলো আছে, ওগুলা আমি বের করি। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই সত্যি। এইভাবে আমি হ্যাঁ, উপভোগ করি। তো এবার হ্যাঁ, মিস্টার কেশের কথা একটু বলি, আমার কথা একটু বলবো। সেটা হচ্ছে, হ্যাঁ, মিস্টার কেশ বলল যে ইয়ে বলল যে একটা, তুমি যদি যখন হচ্ছে গিয়ে চোখ চোখ যখন রাত্রেবেলা তার তার হচ্ছে গিয়ে ভ্রমণে বেরোয় মহাকাশের উদ্দেশ্যে, তখন সেই ভ্রমণের পথ গতি, তারপরে কোথায় যাবে, এগুলো কি তোমার হচ্ছে গিয়ে শারীরিক চোখের দৃশ্য দেখার ফলে যে এ, অনুভূতি বা ইমোশন তৈরি হয়, সেটার সাথে কি, সেটা দিয়ে কি ইয়ে নিয়ন্ত্রিত হয়? তারপরে বলল যে যে কেউ কেউ নাকি, আমাদের মধ্যে কেউ কেউ নাকি স্বপ্নে দেখে তার মা হচ্ছে খুব ভালো, খুব তার মার সাথে আদর সেবা যত্ন করতেছে, কিন্তু বাস্তবে সেটা হয় না। তবে বলে আবার বলল যে বহু আগে থেকে আমরা জানি, আমাদের হচ্ছে গিয়ে এ, যে ইয়ে আত্মার যে ইমোশন আর শারীরিক একটা যে ইমোশন, এই দুইটা ইমোশনের একটা সংযোগ আছে। সুতরাং একটা অপরকে প্রভাবিত করে। তো আমি আবার এই কথাটাও বললো যে যখন তুমি, আত্মা তোমাকে কোনো কিছু ইঙ্গিত দেয়, সেটা কিন্তু আত্মা হচ্ছে গিয়ে আগেই, সপ্তাহখানেক আগে কিংবা আরো আগেই বুঝতে পারে জিনিসটা, এবং তোমাকে মাঝে মাঝে তার ইয়ে দেয়। তোমাকে সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে তোমার কাছে পাঠায়। তো আমি আমি বেশ 6-7 দিন আগে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম, সাধারণত আমি স্বপ্নে দেখি পাত্র পাত্রী ঠিক, কিন্তু জায়গা টায়গা উল্টা পাল্টা। এটাও ছিল উল্টা। আমি যে স্কুলে পড়ি সেই স্কুল ঘর দেখতেছি। সেই স্কুল ঘরে প্রথমে গেট দিয়ে ঢুকে যেই ইয়েটা, যে রুমটা, সেই রুমের মধ্যে বসে আছে কতগুলা, কিন্তু অস্পষ্ট। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, অনেক পরীক্ষার্থী, কিন্তু আমি তাদের দেখিনি, কিন্তু বুঝতে পারছি যে অনেকে পরীক্ষা দিচ্ছে। তারপরে আমাকে দেওয়া হলো হচ্ছে গিয়ে খাতা পেন্সিল, আবার একটা প্যাকেটে একটু ইয়েও দেওয়া হলো, ওই যে শস্য দানা আছে না, শস্য দানাও দিল, একটু পানিও দিল।
তো এগুলো সব পরীক্ষার অংশ। তারপরে আমি ওগুলো নিয়ে আমি যেখানে বসবো পরীক্ষা দিয়ে সেখানে নিয়ে চললাম। যেতে 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 দেখি কি যে আমার প্যাকেট দিয়ে ওই দানাগুলা সব পড়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ এটা কি হলো। তারপরে আমি আবার গেলাম যে এই যে আপনি যে আমাকে দিলেন এই যে প্যাকেটের মধ্যে এই যে দানা এ তো পড়ে যাচ্ছে, আমি কি দিয়ে পরীক্ষা দিব। তখন আমাকে বলা হলো যে এ, এগুলা এই দৃশ্যগুলো স্পষ্ট না। বলা হলো যে পড়ে যাক কোনো অসুবিধা নাই। তারপরে আমি বললাম যে আমার রুম তো অনেক দূরে, আমার আসতে তো অনেক সময় লাগলো, তো সবাই তো পরীক্ষা দিয়ে ফেললো, আমি কি পরীক্ষা দিব। আমার তো সময় নষ্ট হলো এখানে আসার জন্য। তখন আমাকে বলা হলো যে কোনো অসুবিধা নাই, সময় চলে যাক, তোমার পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। তারপরে আমি গেলাম, যে আমার রুমে বসলাম, তারপরে পরীক্ষা দিতে বসলাম। এইখানেই আমার স্বপ্ন শেষ। হ্যাঁ, এই এরকম। এটা বলছে কি, আমি একটা কথা বলি, এটা বলছে যে হ্যাঁ, যে বলো বলো। সিচুয়েশনেই থাকো, তোমার তোমার যেটাই হচ্ছে, তুমি যদি মন ভালো রাখো সেটা হবে, ঠিক মতোই হ্যাঁ হবে, হ্যাঁ, শোনো সেটাই। না, তারপরের সপ্তাহে কিছু ঘটনা ঘটছে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। তারপরে ঠান্ডা ঠান্ডা লাগার পর আমি কোনো কিছু কেয়ার করলাম না, একদিন একটু খারাপ লাগছে, তো আমি আমার নর্মাল কাজই করছি। তারপরে যখন আমি কোনো কেয়ার করলাম না, তার পরের দিন দেখলাম ঠিক। তারপরে হচ্ছে কি আমার একটু পারিবারিক কলহ হলো। হ্যাঁ, তারপরে তো আমার সাধারণত কোনো কিছু হলে, খারাপ কিছু হলে তো খারাপ চিন্তাই আসে। তো আমি চিন্তা আসলো এবং বারবার আসলো, তো আমি এটা খেয়াল করলাম না। তারপরে রাত্রেবেলা যখন আমি শুলাম তখন তো চিন্তা আসলো যে আমি একটা দৈত্য হয়ে ঘরের কাঁচ ভেঙে বাইরে চলে আসছি। আমি বললাম আমি তো মেয়ে, একটা দৈত্য হলাম কি করে। তারপরে হচ্ছে গিয়ে আর এগুলো তো সব হচ্ছে সব হচ্ছে গিয়ে মানে ধ্বংসের আহ, এটা এইগুলা দেখতেছি কেন। তারপরে আমি করলাম, চুপচাপ শুয়ে থাকলাম। তারপরে আস্তে 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 হলাম, শান্ত হলাম। তখনই স্বপ্নটার কথা মনে হলো যে যাই হোক না কেন কেয়ার করার দরকার নেই। তা আমি কোনো কিছু কেয়ার করলাম না, আমি চুপচাপ শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে একটা একদম কি বলে একটা খুব গভীর একটা শান্তি আসলো। এবং শুধু শান্তি না, যা সাথে গন্ডগোল রাখলো তার কথাও মনে হলো, এবং তাকে বললাম যে সে শান্তিতে থাকো, আমি শান্তিতে থাকি। তারপরে দেখলাম ঘুমায় গেলাম। এইটাই হচ্ছে আমার ঘটনা। তো কেশ ফাউন্ডেশনের মিস্টার কেশের লেকচার যে আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে লাগতেছে, সেটাই আমি সবাইকে আজকে জানালাম। এটা তো আমি প্রত্যেক দিনই খাটাই আমার কাজে, প্রত্যেক দিন কত কিছু হয়, পাত্তাই দেই না। হ্যাঁ, খুব সুন্দর তুমি স্বপ্নটা শেয়ার করলে। এরম আমরা দেখি, জানো তো, আমরা যে ফিজিক্যালিটিটা আমাদের যে ভুল, যখন বলে না রাত্রেবেলা আসল চোখ খুলে, যেরকম রাত্রেবেলা রাত্রির রজনীগন্ধা বা কমল ফুল বা ব্রহ্মকমল বা এরম এরম ফুল আর কি, মোগরা, জাসমিন যেটাকে বলে, বা চম্পা চমেলির গন্ধ, তুমি সারা সারা মানে মানে পুরো রাতটা ময়ময় করে ওঠে। তো এই জিনিসগুলো আমি অনুভব করেছি, কি সুন্দর গন্ধ, স্বপ্নের মতো, মানে কোথায় কোথাও স্বপ্ন দেখছি এরকম আমি স্বপ্নেতেও গন্ধটা পাই। মনে করো স্বপ্নেতেও আমি এরকম একটা গন্ধ পেয়েছি, আমার বাবা বলছে এই শোন, ওই আমার বাবাকে, আমি আমার বাবাকে সবসময় জোয়ান দেখি, মানে আজও দেখি। তো জোয়ান দেখি আর আমার বাবা নির্দেশ দিতে থাকে আমাকে সবসময়, এই এটা কর, আম, আর এই 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 গামলাটাকে ওখানে রাখ, এই ফুলটা লাগা, এই সানফ্লাওয়ারটা ঝুঁকে গেছে, এরকম করতো আর কি আমার বাবা। আর আমার আশেপাশে ওই পুরানো, যেরকম তুমি স্কুলে বলছো না, আমার ওরকম স্কুলে যাচ্ছি বা রেনকোট পরে দাঁড়িয়ে আছি বৃষ্টির সময়, বোনের সাথে ঝগড়া হচ্ছে, ছোট বোনের সাথে একটু লড়াই টাইপের হচ্ছে, ওইগুলো মনে পড়ে আর কি। আশেপাশের লোকেদের কথা মনে পড়ে, যেন ওইগুলোই স্থির হয়ে গেছে যেন কিরকম এরম। আর যখন রাত্রেবেলা তখন আমি আসল জিনিসটা দেখতে পাই একরকম, উম, যেটা আমি স্বপ্নেতে দেখেছি। আমি স্বপ্নেতে শ্রীমান কেশে
শ্রীমানজিকে সেকেও দেখেছি, মেহরানজিকে দেখেছি কি উপরে একটা আকাশে আমি জল দেখতে পাই, মনে করো আকাশটার মধ্যে আমি জল দেখতে পাই, এমনি আসল ভাবেও জল দেখতে পাই, যেন জলের আশেপাশে কোনো ব্রিজ বা এরকম একটা কিছু আছে, আর অনেক রকমের কনস্ট্রাকশন রয়েছে, এরকম একটা জিনিস দেখতে পাই। তো সেই জলের মধ্যে থেকে একটা বিরাট বড় ইউএফও, এই বিরাট বড় ইউএফও আহ আহ নিচের দিকে রয়েছে, আর পৃথিবী প্রায় ধ্বংসই হতে চলেছে একরকমের, লোকে চিৎকার করছে এ করছে, আর ওর মধ্যে আমিও যেন মরতে চলেছিলাম। তখন মেহরানজি এসে আমাকে তুলে ধরলো, আমাকে মনে করো এরকম তুলে ধরে না কোলে, ঠিক সেরকম। তো আমি খুব আনন্দ, মানে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে, আর আমি বললাম যে আমি আমাকে বললো কি তুমি এবার তুমি আর মরবে না, আমাকে বললো এরকম আর কি। আমি শুধু আমাকেই দেখছিলাম, আমার পরিবার কাউকে দেখিনি তখন। এই স্বপ্নগুলো যেন সত্যিই হচ্ছে একরকমের, বলছি যে আমরা জানি আত্মা কোনোদিন মরে না, আমরা জানি যদি আত্মা মরে না তো আমাদের বাবা, আমাদের ঠাকুরদা, যারা আমাদের ভালোবাসতো তারা এখনো আছে। নিশ্চয়ই এই স্বপ্নগুলো এত সুন্দর। আর ওই ওই স্কুল, ওই গার্ডেন, ওই পিটি করা, ওই ক্লাস মনিটর হওয়া, ওই নানা রকমের কত জিনিস, সেগুলো যেন এক একটা এক একটা চিপের মতন রয়েছে। হ্যাঁ, এখন আমি কি করি, ভালো জিনিসটা মনে করি, এই ভালো জিনিসটা যেটার মধ্যে আমি সুখ পেয়েছি, তাদেরও মনে করি যারা সুখ দিয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে তুমি বললে, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমি এখন তোমরা যখন এইসব কথা বলছো, আমি এখন একটু আরো কিছু আমাদের টিচিং এর বিভিন্ন অংশগুলো বলি। সেটা হচ্ছে ক্যাশ একটা ফ্রেঞ্চ ওয়ার্ডের কথা বলছে, ডেজাভু। ডেজাভু মানে কি? ব্যাপারটা হচ্ছে আমরা যখন ডেজাভু বলি তখন মানে হচ্ছে আমরা আমার কাছে এই জায়গাটা পরিচিত লাগতেছে, এই ঘটনাটা পরিচিত লাগতেছে। তো এইটা এখন আমরা কিভাবে হয়, আমরা এই জিনিসটা হয় কিভাবে? আহ, তো এই জিনিসটা মানে আমরা কখনো ওখানে যাইনি, কিন্তু তাও আমাদের কাছে এটা পরিচিত মনে হয়, অথবা এরকম কোনো ঘটনার সংস্পর্শে আসেনি, কিন্তু তাও মনে হচ্ছে এগুলো পরিচিত। তো তখন আমরা বলি দেজাভু। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আত্মা আগেই এসে দেখে গেছে, আত্মার চোখ দিয়ে। আমরা এখন পরে আমরা ওই ঘটনা, আত্মা আগেই জানাই দিছে যে তুমি ওখানে যাবা, এই এবং আত্মার খবর পৌঁছে গেছে একভাবে। তো আমরা হচ্ছে পরে হচ্ছে শারীরিক ভাবে যাই, কিন্তু এটা হচ্ছে আত্মা আমাদেরকে আগেই খবর পাঠাই দিচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তুমি দেখবা। তো সুতরাং ক্ষেত্র বিশেষে আমাদের আত্মা এইভাবে আমাদেরকে ওয়ার্নিং দেয়, অ্যাক্সিডেন্টের ব্যাপারে দেয়। আহ আমরা অ্যাক্সিডেন্টের কথা কেস যেমন উল্লেখ করছে উদাহরণ হিসাবে, কিন্তু শুধু অ্যাক্সিডেন্টের কথা না, আমাদের জীবনের বিভিন্ন ঘটনা যেগুলো আহ উম, আমরা অনেক সময় জীবনের বিভিন্ন ঘটনা আমরা মনে করি যে ছোটবেলায় আমরা চিন্তা করছি, কিন্তু পরে এগুলো বাস্তবায়িত হয়েছে। এইটাও কিন্তু একই জিনিস, কিন্তু উল্টা দিক থেকে। তার মানে আমরা ছোটবেলায় টের পাইছি, কম বয়সে যখন আমরা পৃথিবীর বিভিন্ন জিনিস নিয়ে অত চিন্তা করতাম না, কিন্তু আমাদের মনে হতো আমাদের এই জিনিসটা হলে ভালো, এবং ভবিষ্যৎ পরে দেখা গেছে ঠিকই হয়েছে। এরকম আমাদের অনেক কিছু আছে, কিন্তু তো আমরা এগুলো আহ তা আত্মা যে আমাদেরকে দেখাইছে অথবা আগের থেকে বলে দিছে, তার জন্য বলে দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা প্রস্তুতি নিছি ওই দিকে যাওয়ার জন্য। এবং অনেক ক্ষেত্রে আমাদের জীবনের গতি কিন্তু আত্মা এইভাবে ঠিক করে, আত্মা আমাদেরকে দেখায় দেয় যে এইটা হবে। তারপরে বিভিন্ন আমাদের শারীরিক পর্যায়ে অথবা বস্তু জগতের পর্যায়ে আমরা বিভিন্ন কাজ করি যেটা ওই ওই উদ্দেশ্যে করি। এবং আমাদের
আত্মা কিন্তু অনেক কিছু এইভাবে করে, আমাদেরকে আগেই দেখায় যায়। তো ডেজাভু ব্যাপারটা হচ্ছে তাই, ক্ষেত্র বিশেষে আমরা এইসব এইসব আত্মা যে আমাদেরকে দেখাই দিচ্ছে, আমরা এগুলো অগ্রাহ্য করছি বিভিন্ন কারণে, এবং এর পরিণতি সাধারণত শুভ হয় না। তো আমরা অনেক ক্ষেত্রে আমরা যদি আমাদের আত্মার সাথে, আত্মার যে বিভিন্ন আমাদেরকে যে দিক দেখায়, পথ দেখায়, এগুলো যদি আমরা একটু চিন্তা করে দেখি কম বয়স থেকে, দেখবো যে অনেক কিছু মিলে যায়। আমি কিছুটা জানি, কারণ আমি ছোটবেলার থেকে এই দিকে আমার একটু ইয়ে ছিল। তা আমি মোটামুটি অনেক কিছু আমি ছোটবেলায় বলছি যেগুলো আমার পরে বাস্তবায়িত হয়েছে। কিন্তু এখন বুঝি, এখন তখন ওটা তখনও কিছু ধারণা ছিল যেটা এইভাবেই কাজ করে, কিন্তু তখন তো আর অত মানে ওইভাবে তো আর ছোট অবস্থা তো আর ওইভাবে বুঝতাম না। কিন্তু কিছু কিছু জিনিস আমি এখন বুঝি যে এটা আত্মার থেকে আসছে, এটা শারীরিক পর্যায়ের কোনো জিনিস না, কিছু কিছু কথা। কিন্তু কথা ব্যাপারটা এই যে আত্মার সাথে আমাদের বস্তু জগতের কাজকর্মের আদান প্রদান হয়, আমরা কতটা আত্মার অনুভূতি, আত্মার দৃষ্টিকে মর্যাদা দেই, সেটা নির্ভর করে আমাদের কাজের উপর, এবং আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জীবনের গতি এইভাবেই নির্ধারিত হয়। তো ডেজাভু ব্যাপারটা, জিনিসটা একটা ছোট সংক্ষিপ্ত হয় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে কেস, কিন্তু এটা জীবনের পুরা গতি নির্ধারণ হয় আত্মার পর্যায় থেকে হয়। তো আমরা মনে করি যে আমরা হচ্ছে কি বলে হচ্ছে আমরা এগুলো ঠিক করছি, তা ঠিক না। যেমন কেস একটা উদাহরণ দিচ্ছিল যে যখন ও হচ্ছে বিভিন্ন বিভিন্ন বড় উচ্চ পর্যায়ে মন্ত্রী টন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সাথে তার অনেক পরিচয় টরিচয়, বন্ধুত্ব আছে। তো এই ট্রেনিং ও হচ্ছে ছোটবেলায় ওর বাপ মা দিছে। তো এই কিভাবে করে কিভাবে লোকজনকে বিশ্বস্ততা অর্জন করতে হয় লোকজনের কাছ থেকে, এই ব্যাপারে বলছে। এই কাজ করা, এই কাজ করা, বিশ্বাস্ততা লোকজন, এবং লোকজন লোকেশকে বিশ্বাস করে। এই জন্য কখনো কাউকে ইয়ে করবে না, পারদপক্ষে ইয়ে করবে না, পারদপক্ষে না, কখনোই তুমি হচ্ছে অন্যকে ধোকা দিবা না। তো এই একটা জিনিস যেটা যারা ধোকা দিছে এবং অনেকে দেয়, এবং অনেকের অভ্যাস হয়ে গেছে দেওয়াটা, এটা কিন্তু অনেক ক্ষতিকারক অনেক ভাবে। লোকজন বুঝে না এই জিনিসটা, যে অন্যকে ধোকা দেওয়ার ফল কি। কিন্তু এটা হচ্ছে আমরা আমাদের আত্মার থেকে আমরা দূরে সরে যাচ্ছি যখন আমরা ধোকা দেই, অথবা স্রষ্টার থেকে দূরে সরে যাচ্ছি। বিভিন্ন ভাবে দেই আমরা, কেউ কেউ বিভিন্ন ভাবে এটা করে। মেয়েরা এই জিনিস আবার, যেটাকে আমরা বলি মেয়েরা ছলনাময়ী বলি না, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েরা অনেক সময় ধোকা দেয়। ছেলেরা দেয় একটু অন্যভাবে, কিন্তু ধোকা দেয়। এবং সাধারণত ধোকার যখন দেয়, তার ফল খুব একটা, আমি বলবো যে এটা খুব একটা সুবিধা না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে লোকজনের বিশ্বস্ততা অর্জন করা। এবং এটা কেশ এই ব্যাপারে অনেক বেশ কিছু গল্প বলছে। তো কেশ শিখছে, কেশের বাপ মা অনেক কিছু শিখাইছে যে এইভাবে চলাফেরা করতে হবে। কারণ কেশের ফ্যামিলি হচ্ছে, আমি এইটুকু বলবো, আমি বেশি কিছু বলবো না, সুফিদের সাথে সংযুক্ত।
এইটুকু আমি একটু কনফার্ম, এটা আমি বলতে পারি। কিন্তু এখন সে বাবা বাবা সুফি ছিল কিনা আমি জানি না, তবে তার আশেপাশে এই ধরনের লোকজন ছিল সে যখন বড় হচ্ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তাকে বিভিন্নভাবে করা হয়েছে, মানে উপদেশ দেওয়া হয়েছে। আবার ক্ষেত্র বিশেষে আমাদের যেটা হয়, আমাদের বাবা মারা ক্ষেত্র বিশেষে তারা তাদের ব্যবহার খুব একটা সুবিধার হয়তো নাও হতে পারে। অনেক আত্মা তাদের বাবা মার যেভাবে তারা আচরণ করে সেটা থেকে শিখে কি করতে হবে না, এইটাও কিন্তু আর এক উপায় শেখা। তারা দেখে শিখে যে এইভাবে করলে পারে তো ভালো জিনিস না। যদি সে কখনো মুখে মুখে বলে না, কিন্তু এইভাবে অনেকে বুঝে এদিকে আমার যাওয়ার দরকার নেই, এইভাবে করলে পারে কি হয় আমি জানি ভালো করে, কারণ আমি আমার ফ্যামিলির লোকজনকেই দেখছি যে এই কাজ এই হয়, এই জিনিস হয়। তো এটা আমি একটা দিলাম যে আমাদের শেখার পদ্ধতি এক একজনের এক এক রকম, এবং কেউ কেউ অশুভ অথবা ক্রিমিনাল পরিস্থিতির মধ্য থেকেও অনেক কিছু শিখতে পারে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় না যে এমন কিছু আহামরি। কিন্তু আমি নাম করা একজন লোকের এক্সাম্পল দিই, কেনেডি। কেনেডি হচ্ছে ক্রিমিনাল ফ্যামিলিতে জন্ম তার, কিন্তু সে হচ্ছে নিজে ছিল ভালো লোক, কিন্তু সে শিখছে ওদের কাছ থেকে, ক্রিমিনাল ফ্যামিলির কাছ থেকে কি করা উচিত। এবং তার 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 ছেলেমেয়েরাও ওইসব ক্যারেক্টারিস্টিক তাদের মধ্যে আছে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে মানুষ শুধু বাবা মায়ের মানে ভালো ব্যবহার এবং আচার আচরণের মাধ্যমে শিখে যে তা না, উল্টা ভাবেও শিখতে অনেকে অনেক আঁকতে পারে শিখতে। অনেক ক্ষেত্রে এটা সংমিশ্রণ থাকে, কিছু ভালো আছে কিছু খারাপ আছে, কেউ ভালোটা নিতে পারে, আবার খারাপটার থেকে সে কোন দিকে যে না যেতে হয় এটাও শিখে। তা আমরা এগুলো আমরা দেখি, তো অনেক সময় আমাদের যখন দেখি এইসব ব্যবহার, আমরা কিন্তু দুই ভাবে দেখি। আমরা আমাদের চোখ দিয়ে দেখি কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে আত্মার পর্যায়ে দেখি, আর একটা হচ্ছে আমাদের বস্তু জগতের পর্যায়ে দেখি। এবং দুই ইনফরমেশন আমরা কেউ কেউ ইন্টিগ্রেট করতে পারি, মানে একসাথে করতে পারি, এবং সেই হিসাবে আমরা চলি। এটা একটা মজার ব্যাপার। সুতরাং আমাদের চোখে আমরা যা দেখি সেটা কিন্তু আমরা দুই ভাবে ব্যবহার করি, এবং যারা দুইটা একসাথে করতে পারে তারা সাধারণত খুব স্ট্রং ক্যারেক্টার হয়, খুব শক্তি, তাদের পাওয়ার অনেক, কারণ তারা আত্মার সম্বন্ধে অবগত। আত্মার যে আত্মার যে দেয়, ইঙ্গিত দেয়, সেগুলো নজরে রাখে এবং সেটা তারা ব্যবহার করে বস্তু, মানে দৈনন্দিন জীবনে কাজ করে। তো এই হচ্ছে একটা, এটা হচ্ছে দেখা। আমরা দুই ভাগে দেখি, চোখের ভিতরের দেবো দেখি, বাইরেরটা দেবো দেখি, এবং দুইটা যখন আমরা একত্রে করতে পারি, এবং আমরা সবসময় করতে পারি এই জিনিস। আমি এখন আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যখন ট্রিটমেন্ট করি লোকজন, তখন আমি তাদের চোখের দিকে তাকাই, অল্পক্ষণের জন্য হইলেও আমি তাকাই, কারণ আমি আত্মার সাথে আত্মার সংযোগ করতেছি। অনেক খবর খুব তাড়াতাড়ি আসে, আমি হয়তো নিজেও জানি না যে কি আসতেছে, কিন্তু আমি যেটা করব, যে কাজটা করব, সেটা এটার সাথে সংযুক্ত। এই হচ্ছে একটা উদাহরণ। চোখের দেখা বিভিন্ন ভাবে করা সম্ভব। এটা হচ্ছে ডেজাভুর গল্প। ডেজাভু আমরা হচ্ছে অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, দুই দিক থেকেই হয় ডেজাভু। আমরা ডেজাভু যেটা কেস বলতেছি সেটা হচ্ছে অতীতে থেকে, আগে আমি আসছি এখানে, এটা পরিচিত।
আর অনেক ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ আগে থেকেই ঠিক করে আছে, আমাদের বর্তমানটা ওখানে যে ওই ভবিষ্যতের সাথে সংযোগ করে। আমরা টাইমের বাইরে কাজ করি এইভাবে আত্মার মাধ্যমে। কিছু নতুন জিনিস পাওয়া গেল এর মধ্যে? কারো কোনো প্রশ্ন আছে এ সম্বন্ধে? হ্যাঁ, না, আমি এটা বলতে চাই মোশফিক, তুমি খুব সুন্দরভাবে বোঝালে। এই যে তুমি জিনিসটা বললে না যে দুটো চোখের আলাদা, আর আমরা এটা কিন্তু প্র্যাকটিক্যালি করিও, মনে করো হয় অনেক বছর ধরে করছি, এগুলো করি, এই অনুভবগুলো যেরকম চোখে দিয়ে মায়া বা মায়া দয়া বা চোখের ভালোবাসা, যেরকম আমি আর আসিফের কথাই বলছি। মনে করো আমি চোখের ভালোবাসা যেরকম প্রাণে নেমে গেল, এরকম বলে না, আত্মায় নেমে গেল এই ভালোবাসা চোখে দেখে। আর তখন এক, মনে করো এটাকে প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশনও হলো, আমি আরো পাশে বসলাম, কথা বললাম, ভালোবাসাটা কিন্তু অন্তরাত্মায় হলো কানেকশনটা, কিন্তু ম্যানিফেস্টেশনটা এরকম একটা, সাথে সাথে বসলাম, কফি খেলাম, কিছু শব্দের আদান প্রদান হলো, এরকম আর কি। সেরকম আমরা করি, যেরকম আহ আমাদের রাস্তায় কাউকে কেউ চেলো, বা প্রথমে দয়া দৃষ্টি হলো, কি করে বলি, কি করে দেই, তখন দেওয়ার জন্য আসলো কি তুমি দিলে। এটা হচ্ছে দুটোর মানে সম্মেলন, মানে দুটোর এক রকমের এক এক হয়ে যাওয়া, যেটা তুমি তোমার আত্মার ফিল্ডে আসলো, সেটা তুমি ওই ইউনিফাইড ফিল্ড থেকে আবার ওটাকে কার্গর করলে, নিডে নিড গিভার হয়ে গেলে একরকমের। তো এরকম এরকম অনুভব আমাদের আছে। যেরকম আমি আমি আমাদের আমাদের আমি তো খুব কুকুর ভালোবাসি বলছি আর কি। তো আমাদের তো 4টে কুকুর আছে, কিন্তু আশেপাশে যখন কুকুরের বাচ্চা টাচ্চা হয় বা এরকম হয়, তখন আমি দেখি বাচ্চাগুলোকে কি কাঁদছে কেন, এই দেখছি কাঁদছে কেন, তখন এই বাচ্চাগুলো আস্তে আস্তে আমার দিকেই চলে আসে। তখন ওদের আমি ভালোবাসা দিই, খাবার দিই, একটা একটা সোল ম্যানিফেস্টেশনও করি এরকম ভাবে, আদান প্রদান। ওদের দেখলেই আমার যেন কত আনন্দ হয়, বা বেড়াল দেখলে আনন্দ হয়, বা অন্য কোনো গাছ মানে একটা আদান প্রদান। প্রথমে তো চোখে দেখা, কি সুন্দর সবুজ গাছ, এরকম বলি না, তখন বোধহয় একরকমের আদান প্রদান হয়। আমরা ওই গাছটার পাশে গিয়ে দাঁড়াই, ওটাকে আদর করি, ছুঁই। এই জিনিসটা যে তুমি তুমি বোঝালে না মশফেক আজকে, যে কি করে আমরা এই দুই চোখে একটা সোল অফ ম্যান আর সোল অফ ফিজিক্যালিটি দুটোতে কাজ করে, সেই দুটোকে আমরা কি করে একরকম ভাবে ওটাকে ম্যানিফেস্ট করি। এটা অনেক বড় উদাহরণ, মানে তুমি যেটা দিলে না, আসলে সেটা প্র্যাকটিক্যালি তুমি এই ব্রিজটা তৈরি করে তুমি ওই ম্যানিফেস্টেশনটা করলে, একরকম সোল ম্যানিফেস্টেশন, নাকি সোলটা যেটা চেত সেটা তুমি করলে, স্পিরিট না, সোল আর স্পিরিট মিলে তখনই ম্যানিফেস্টেশন হয়, সোল ম্যানিফেস্টেশন যেটাকে আমরা বলি, যেটা আমরা করি, মানে করো সবসময় ট্রাই করি আমরা, কিন্তু ওটা বুঝতাম না। তুমি যেটা এখন বোঝালে না, এখন আরো ভালোভাবে বুঝলাম আসলে, কি আমরা আমরা একরকমের ইউনিভার্সাল অ্যাকশনে থাকি সবসময়, কিন্তু যখনই আমরা সোল কানেকশনটা ছেড়ে দিই, বা আমরা তো বলতাম, তুমি বলতে না আত্মনির্ভর তো বলো, কিন্তু আত্মার উপর বিশ্বাস তো করো না, যখন বিশ্বাস করি তখন এই কাজগুলো আরো ভালো করে হয়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখছি। আমি 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 আমার আশেপাশে দেখছি যে কম কম লোকেরা আহ ভুগছে, বা কম বিকেরি, বা কম চাহিদা, বা ভালো ভালো খবর বাচ্চাদের ব্যাপারেও আসছে। এরকম একটা খবর আমি পাচ্ছি আর কি, কিন্তু দেখতেও পাচ্ছি, অনেক জিনিস আমি দেখতেও পাচ্ছি। তো এই একটা সুখ, যেটা আমি ওই ম্যানিফেস্টেশনে এনেছি, যেটা সোল আমার ইউনিফাইড ফিল্ডে, যে ভালোবাসাটা, সেটা রাস্তায়ও, সেটা ফিজিক্যালিটিতেও আসছে। এই জিনিসটা আমরা চাই, সবাই, আমরা তো সবাই চাই তাই, আর এটা আমরা করছি। এই জিনিসটা তুমি সাইন্টিফিক্যালি বোঝালে,
এটা খুব ভালো করে বোঝালে মর্ষে, খুব সুন্দর ভাবে তুমি বোঝালে। দুটো চোখের দুটো দুটো মানে করো কার্য আর কি, কার্যক্ষমতা কিরকম, কিরকম করে অ্যাকশনটা কিরকম করে হয়, আর ওটাকে আমরা দেখতে পাই নিজের সামনে, আমরাই করি। আমরা যখন ওটাকে একসাথে করি তখন ওটাকে আমরা দেখতে পাই, দুই চোখ। এই জিনিসটা খুব সুন্দরভাবে তুমি বোঝালে মশাই। আর আচ্ছা, আমি বলি একটা কথা। আমি তো আমার আশেপাশে অনেক উল্টা উল্টা জিনিস হয়, অনেক কিছু হয়, এবং আমি রিয়াক্টও করি। মাঝে মাঝে আমি বুঝি না আমি কেন ওইভাবে রিয়াক্ট করতেছি, কিন্তু আমি করি। আমি এটাকে ঠেকাতে পারি না, ভিতর থেকে আসে। তারপরে যখন করি, করে জিনিসটা পার হয়ে যায়, এবং ঠিকভাবেই হয়। এটা আমার খুব হয় আজকাল। যখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয় তখন এটা বেশি কাজ করে। হ্যালো শ্বেতা, হ্যালো। অনেক সময় খুব মধ্যে ক্রিটিক্যাল শোনা মুহূর্তে ভিতর থেকে যাচ্ছিল না। তোমাকে শুনতে সে কি পাচ্ছিলাম করতে না, হবে তুমি একটু অনেক আবার সময়। বলবে একটু? হ্যাঁ, অনেক সময় অনেক ক্রিটিক্যাল মুহূর্তে ভিতর থেকে অনেক কিছু আসে, বুঝছো? বুঝছো, সেই হ্যাঁ, জিনিসগুলা পার হয়ে যায়, বুঝছো? তখন বুঝি না কেন আমি এভাবে রিয়াক্ট করতেছি, কিন্তু ভিতর থেকে আসে, বুঝছো? এবং সিচুয়েশনকে ঠান্ডা মাথায় ওই সময় জিনিসটা যে বাধাটা আছে সেটা চলে যায়, কিন্তু এটা ভিতর থেকে আসে। আমি জিনিসটা জানি আমি কেন এভাবে রিয়াক্ট করতেছি। আমি মূল্যায়ন করি না যে কেন আমি করতেছি, আমার করা উচিত কি উচিত না, কিন্তু যেভাবে ভিতর থেকে আসে আমি সেভাবেই করে যাই, কিন্তু এটা পার হয়ে যায়। রিসেন্টলি এটা খুব বেশি হচ্ছে আমার। হ্যাঁ, এই যে হয়ে যায়, এটাই হচ্ছে ওই ম্যানিফেস্টেশনটা সোল। কি আমরা এখন, হ্যাঁ রিসেন্টলি এগুলো বেশি হচ্ছে, এটা তুমি একেবারে পুরো সত্য কথা বলেছো। আমরা ওই ম্যানিফেস্টেশনটাই করছি, যেটা যদি আমি আজকে বলি, দুই চোখের মিল, হৃদয় আর মন, আত্মার মিল, সেই আজকে আমরা ম্যানিফেস্ট করছি, সেগুলোকেই ফোকাস রয়েছে আমাদের। নিশ্চয়ই খুব সুন্দরভাবে তুমি বোঝালে, খুব সুন্দর বললে। এই সবার লাইফেই আসে এগুলা। তো আমি ছোটবেলায় একটা স্বপ্ন দেখতাম, প্রায়ই দেখতাম। সেটা হচ্ছে গিয়ে একটা বিরাট মাঠ, মাঠের মধ্যে আমরা খেলতেছি, খেলাধুলা করতেছি, কি আনন্দ ফুর্তি হচ্ছে, বড়রাও আছে, তারাও খেলতেছে, তারাও খাচ্ছে, তারাও হাসি ঠাট্টা করতেছে। এটা আমি একদিন দেখিনি, অনেক দিন দেখছি। এবং ধরো বছর খানেক আগে আমি বসে আছি এমনি ঘরের মধ্যে, হঠাৎ আমার সামনে আসলো কি, অনেকগুলা মানুষ, সাথে আমিও আছি। আমরা সবাই কি করি, কাঁধের মধ্যে নৌকা দিয়ে পানির দিকে এগোচ্ছি। বাস এইটুকুই দেখছি। এবং এই যে বললাম যে খেলাধুলা করতেছি, সবাই আনন্দ ফুর্তি করতেছে, এটা আমি অনেকবার দেখছি। তারপরে আমার এখন যেটা মনে হলো যে কেশ ফাউন্ডেশন তো এই পথেই আগাচ্ছে, যে এই পথে হচ্ছে সবাই হাসি খুশি থাকতে পারে, সবাই ফুর্তিতে থাকতে পারে, সবাই আনন্দে থাকতে পারে, সবাই জীবন উপভোগ করতে পারে। ওই জীবনটা আমরা পাবো, এই জন্যই মনে হয় ছোটবেলায় এইগুলো আমি দেখছি। আমার এখন তাই মনে হলো। হ্যাঁ নিশ্চয়ই, এগুলো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও এরকম দেখেছি, কত জিনিস দেখেছি, আনন্দের তাহলে তো জিনিস। হবেই, হ্যাঁ, সবাই তুমিও দেখছো আমি দেখছি, হ্যাঁ, তো সেগুলো, হবেই। হ্যাঁ সেগুলো এখন আস্তে আস্তে এগুলো প্রকৃতিতে আসছে আমাদের, আস্তে আস্তে মানে একরকম এইভাবে আর কি, যেটা আমরা সোল ম্যানিফেস্টেশন বলি, সেইভাবে। নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো হচ্ছে। আমিও ছোটবেলা থেকে অনেক কিছু দেখতাম এরকম, মানে করে ওই ওই মাহলটা হয়তো পেতাম না, কিন্তু আনন্দর স্বপ্ন দেখতাম। আনন্দ করছি, খেলছি, দৌড়চ্ছি, সাইকেল চালাচ্ছি, একটা রাস্তায় যাচ্ছি, আর খুব সবাই জানোয়াররাও যাচ্ছে। এই মানে এই এক 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 রকমের এই স্বপ্নটা, যে এক হওয়ার স্বপ্নটা, এখন আমি বুঝি ওটা ইউনিফাইড ফিল্ডের স্বপ্ন ছিল, যেটা আজকে আমরা করছি। সবাই আমরা চাই, সবাই পুরো
পুরো পৃথিবীর লোক একরকম, পুরো হিউম্যানিটি, পৃথিবীর প্রত্যেকটা জীব যাতে একরকম ডিগনিটি পায়, রেসপেক্ট পায়, সেটার পুরো চেষ্টা আমাদের আছে সবাই, হৃদয় থেকে, মন প্রাণ আত্মা। নিশ্চয়ই ঠিক বলেছো তুমি, একেবারে একেবারে সত্য। তারপরে ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি, ধরো মাঝরাতে উঠে গেছি, হঠাৎ ঘুম থেকে ভেঙে গেছে, তারপরে দেখি আমার পাশে একটা কুকুর শুয়ে আছে, একটা বিড়াল শুয়ে আছে, একটা বানর বসে আছে। তো আমি ভাবতাম কি এরা আসলো কোত্থেকে। তারপরে তো সবাইকে তো জানানো দরকার ব্যাপারটা, তারপরে দেখলাম সবাই ঘুমাচ্ছে। তারপরে ভাবতাম যে সকালবেলা উঠে সবাইকে বলবো, তারপরে দেখি সকালবেলা কিচ্ছুই নাই। এগুলো যে কেন হতো খোদাই জানে, কেন যে হতো এইসব। হ্যাঁ, এগুলো আমাদের আগের, আমাদের যে আমরা যে চেতাম হৃদয় দিয়ে, কেন কি আমরা আমরা তো যেরকম জানি আমরা স্টার সিড, অন্য স্টার থেকে এসেছি মোস্টলি। তো আমাদের ভেতরে ওই ইউনিভার্সাল লাভটা রয়েছে, ওটা দিয়ে এই প্রকৃতিটা প্রকট হতো আর কি, স্বপ্নে। এটা আজও হয়, কিন্তু আজকে আমরা ওটার প্রকৃতিটাকে দেখতেও পাচ্ছি, আমরা ওর না, মধ্যে আছি। স্বপ্নে না, সত্যি যেটা তুমি দেখতাম, ছোটবেলা থেকে দেখতে, সত্যি যেটা আমি দেখতাম। ছোটবেলা থেকে সব দেখতাম, স্বপ্ন না, এটা এটা আমাদের একদম একটা সত্যি। গাইডেন্স ছিল। সত্যি, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আজকে স্বপ্ন তখন না। আমিও এরকম দেখতাম, কুকুর, ও, ঘোড়া, ও তুমিও দেখতা? বেড়াল, এরম দেখতাম, সাপ দেখতাম, কত সাপ, মনে করো ফ্রেন্ডলি সাপ, মানে ছোবর মারবে না তোমাকে, তোমার সাথে সাথে চলছে। কুমির, কুমিরও দেখেছি আমি, মনে করো কুমিরটাও ফ্রেন্ডলি, মানে এসে পড়লো কিন্তু বেরিয়ে গেল আমাকে দেখে হাসতে হাসতে, হাসেও আবার, এরম আর কি। হাসি। হ্যাঁ, এরম দেখতাম আর কি তখন। তাহলে কিন্তু এরকম, ব্যাপার হচ্ছে যে, তাহলে এরকম অবস্থায় হ্যাঁ, সৃষ্টি হবে, এরকম অবস্থায় সৃষ্টি হবে যে কুমিরা আমাদের দেখে হাসবে, এরকম হ্যাঁ, হবে। হ্যাঁ, মনে করো কুমিরটার মধ্যে একটা, আমি ব্রিজ দিয়ে যাচ্ছি, একটা হঠাৎ একটা আকাশ থেকে কুমির পড়লো, হ্যাঁ, কুমির, বিরাট বড় একটা কুমির, মানে জায়েন্ট একটা। আর এই কুমিরটা এত দয়ালু, মানে আমার দিকে তাকিয়ে আবার হাসলো, মানে তখন ছোটবেলায় এখনো মনে আছে আমার এরম। তারপরে বড় বড় সাপ, মানে বিরাট, কিন্তু ওরা মানে করো খুব শান্ত, সাপগুলো এত বড় কি, হাজার হাজার ফিট লম্বা, বড় মোটা সাপ, ওরা নিচে বসে আছে নিজের চুপচাপ, এরকম আর কি। স্বপ্ন দেখতাম তখন। আর আজকে আমরা এই জিনিসটা, মানে এই জানোয়ারের সবকেই আমরা জীবাত্মা মানি এখন, তখন হয়তো সেপারেট মানতাম প্রত্যেকটা জিনিসকে, এখন মানি। আমি একজনকে বলেছি স্বপ্নের কথা, ওরে বাবা, আমার 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 একজন কাকিমা ছিল, তাকে বলেছি, কলকাতায় থাকতো, বাবা কি জঘন্য স্বপ্ন, আমাকে বলতো এরকম দেখবি না। আরে দেখার কি আমাদের উপর জোর আছে কি, এই স্বপ্ন দেখা তো খুবই খারাপ, তো খুব দুর্যোগ আছে রে, এরকম আমাকে বলতো। মানে কোনো স্বপ্ন যদি তুম- আমি বলতাম, তো সেটাকে আমাকে এরম জবাব দিত আর কি। আমি জিজ্ঞেস করতাম, আমি এরম স্বপ্ন দেখেছি কাকিমা, কি বলো তো, এই বলতো আমাকে, কুমির তুমি দেখেছিস, এসব স্বপ্ন সাপ দেখো, দেখেছিস। হ্যাঁ, তুমি তুমি এসব স্বপ্ন দেখো বলে তুমি সবার সাথে সহজে মিশতে পারো। হ্যাঁ, সত্যি কিন্তু এই এই জিনিসগুলো বড় মানে অদ্ভুত। তখন আমাকে এই জবাব দিত কি, এই সব স্বপ্ন দেখা কি রে, পোকা মাকড় বা কুমির বা এইসব দেখেছি, এগুলো খুব বাজে জানিস তো, ভালো জিনিস না। কেন কি ওরা জানতোই না আমার যে গুড ফিলিংটা হয়েছিল স্বপ্নতে, সেটা ওরা বুঝতে পারেনি। আমার কিন্তু খুব ভালো ফিলিং হয়েছে, মনের কথা। এই এই জিনিসগুলো অদ্ভুত। হয়তো তখন এই এই স্বপ্নে যারা স্টার বিংস, যারা জন্ম অনেক রকমের ইয়েতে, শেপ এন্ড সাইজ আর জন্ম নেয়, তারা তখন ছিল আমার সাথে, যেটা আজও থাকে। আমার বাবা থাকে, আমার দাদুরকেও আমি দেখতে পাই, আমার দিদাকে দেখতে পাই, আমি দিদার থেকে খুব ইন্সপায়ার ছিলাম, আমার মায়ের মা থেকে খুব ইন্সপায়ার ছিলাম। তো এই জিনিসগুলো আমি, রান্না বান্না, আহ, চাল চলন, এত, মানে আমার দিদা, সেই দিদাকেও আমি মাঝে মাঝে দেখি। তো আর আমি ওদের সত্যি জানি ওরা আছে এখন, আগে ভাবতাম না এটা, এখন ভাব।
স্বপ্নে আসলেও, স্বপ্ন হলেও সত্যি। একটা সিনেমা, বাংলা সিনেমা, স্বপ্ন হলেও সত্যি। নিশ্চয়ই, 100 বার 100 বার। তাহলে আমাদের স্বপ্ন নিয়ে, আমরা যখন রাত্রে আমরা স্বপ্ন দেখি, আমরা তো চোখ দিয়ে দেখি স্বপ্ন, ঠিক না? তো আমরা যে স্বপ্ন দেখি, সাধারণত কি বন্ধু, যখন স্বপ্ন দেখি আমরা আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখি, তুমি যেমন বলতেছিলে বাবা, দিদা, ইত্যাদি ইত্যাদি, এগুলো স্বপ্ন দেখি। তো আমরা স্বপ্ন দেখি এবং এরা হচ্ছে আমাদের পরিচিত আত্মীয় স্বজন। সকলে কিন্তু এরকম স্বপ্ন দেখে না, আবার কেউ কেউ দেখে। তো কেস যেটা বলতেছিল যে আমরা যখন এদেরকে দেখি তখন আমরা আমাদের পৃথিবীর গণ্ডির মধ্যে যারা আছে তাদের স্বপ্ন দেখতেছি। তার মানে আমরা পৃথিবীর বাইরে যেতে পারতেছি না, এবং আমরা আমরা হচ্ছে আমরা আমাদের পরিচিত লোকজন, আমাদেরকে আমরা এই যে পৃথিবীর গণ্ডির মধ্যে আটকে আছি, আমাদের আত্মার বাইরে বাইরে যেতে পারতেছি না। কিন্তু আমরা কিন্তু এলিয়েনদের খুব একটা দেখি না। কিন্তু শ্বেতা এবং সাথী দুইজনেই বললো তারা হচ্ছে অন্যান্য প্রাণীদের দেখতো। তারা হচ্ছে পৃথিবীর ভাষায় ট্রান্সলেট করছে বানর, সাপ, কুমির, কখনো বড় সাইজ, কখনো হাসতেছে। এরা কি পৃথিবীর না অন্য কোথাও? তো আমরা ছোটবেলায় এগুলো দেখছি, কিন্তু হয়তো অনেকেই দেখে আত্মীয় স্বজন, প্রতিবেশী এদেরকে, কিন্তু অন্যান্য প্রাণী একটু অদ্ভুত প্রকৃতির যারা দেখে, তারা কি পৃথিবীর প্রাণী দেখতেছে নাকি ইউনিভার্সাল কমিউনিটির সাথে সংযোগ করতেছে? মজার ব্যাপার। সুতরাং আমরা যেসব স্বপ্ন দেখি তার মধ্যে আরো কিছু তথ্য আছে যেগুলো আমরা তলায় দেখি না, কারণ এটা হচ্ছে আমাদের আত্মার চোখের দেখা। কিন্তু ট্রান্সলেট করছে কে? আমাদের ফিজিক্যালিটি, চোখ ট্রান্সলেট করছে, কিন্তু আত্মা দেখছে হচ্ছে অরিজিনালটা। ট্রান্সলেট করতে যায় এখন পৃথিবীর ভাষায় ট্রান্সলেট করছে, কিন্তু এগুলো কি আসলে এই পৃথিবীর জিনিস তারা দেখছে? সুতরাং আমরা যখন আত্মীয় স্বজন দেখি, বাবা মা, দিদা, ইত্যাদি, যাদেরকে দেখা হয়, সেটা হচ্ছে পৃথিবীর গণ্ডির মধ্যে। কিন্তু 1000 ফুট সাপ, ব্যাপারটা একটু অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত, আবার কত শান্ত। হ্যাঁ, শান্ত তো সাপ মানে। হ্যাঁ, আর কথা হচ্ছে এগুলোর সাথে মানে আলাপ হচ্ছে, এগুলো মানে ফ্রেন্ডলি সব। এইসব প্রাণীরা যারা আশেপাশে বসে আছে অথবা চলাফেরা করতেছে, আকাশ থেকে পড়তেছে, এমনকি তোমার যে স্টেটমেন্ট আকাশ থেকে পড়ছে, তার মানে আউটসাইড অফ দ্য প্ল্যানেট, কুমিরটা আকাশ থেকে পড়ছে। ব্যাপারটা একটু মজার, কিন্তু বেশ মজার। তো এই হচ্ছে আমরা, আমাদের মধ্যে কেউ কেউ পৃথিবীর গণ্ডির বাইরেও স্বপ্ন দেখি। এবং আজকে আমরা দুইটা উদাহরণ পেলাম, সাথীর কাছ থেকে পেলাম এবং শ্রদ্ধার কাছ থেকে পেলাম। মানে বাবা মা, নানা নানি, দিদা দাদি, এদের এদের খবর নাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের স্বপ্নের আর একটা দিক, যেটাকে সে গত মিটিং এ বলছে যে আমরা স্বপ্নে সাধারণত পরিচিত লোকদের দেখি, পৃথিবীতে আমরা যাদেরকে চিনি, বন্ধু টন্ধু ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা বাইরের লোকজনকে খুব দেখি, সাধারণত বেশিরভাগ লোক দেখে না। কিন্তু আমাদের এখানে কিছু অসাধারণ লোকজন আছে, সুতরাং আমাদের উপায় নাই। তো এই হচ্ছে পরিস্থিতি। তা আমরা এখন ইয়েতে আসি, ক্যাশ ফাউন্ডেশনের প্রযুক্তি নিয়ে কিছু কথা বলা যাক। স্বপ্নের জগৎ থেকে আমরা বস্তু জগতের মধ্যে আসি, যেখানে
প্রথমে আমাদের যে ভিডিও দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকান এক পাইলট যে হচ্ছে যার প্লেন ইরানে নামানো হয়েছে, যে সে মানে প্লেন থেকে প্যারাশুট করে নেমে আসছে এবং তাকে উদ্ধার করা হয়েছিল। এবং সে হচ্ছে বলছে যে যখন প্লেনকে মিসাইল হিট করে তার আগে সে দেখছে ইউএফও, ইউএফও কি বলে, বড় হচ্ছে ড্রোন, সে বলছে ড্রোন। তারপর ছোট ছোট ড্রোন মতো, কি বলে, অক্টোপাসের মতো ঝুলতেছে উপর থেকে মনে হয়। তো আহ, তো বলে কি এগুলো তো পৃথিবীর জিনিস না, এগুলো ইউএফও। এই হচ্ছে খবর, দেখছে ইরানে, দেখছে। তো এখন এই নিয়ে তো ইন্টারনেটে বেশ চেঁচামেচি হচ্ছে যে ইউএফও দেখছে। কেশ বলতো যে কেশ ফাউন্ডেশনের প্রযুক্তি চোখে পড়ছে এদের, কিন্তু জানে না ওরা কি দেখছে। তো এই আর কি। তো এই হচ্ছে কেশ ফাউন্ডেশনের ইউএফও টেকনোলজি। তো এখন এছাড়াও কেশ কতগুলো ইন্টারেস্টিং জিনিস বলছে, সেটা হচ্ছে যে যখন রাশিয়ানদের সাথে, সে রাশিয়ান মিলিটারির সাথে তার ভালো খাতির আছে, তাকে একটা রাশিয়ান মিলিটারি বেস এক সময় নিয়ে যাওয়া হয়। উপরে তেমন কিছু বিল্ডিং টিল্ডিং নাই, কিন্তু আসল বেস হচ্ছে মাটির নিচে, আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস। ওখানে ওকে একটা ফোন দেওয়া হয়, এই বলে কি তুমি আমাদের সাথে কথা বলতে হলে এই ফোনটা ব্যবহার করবে, কোনো কিছু কোনো ইয়ে লাগবে না, কোনো নর্মাল ফোন না, এটা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। কেস তার বউকে একটা দিছিল, বউর সাথে কথা বলতো কোন ওই সময় অনেক আগে, 40 বছর আগে, 30 বছর আগে। তো এটা হচ্ছে ওই সময়কার ফোন। এখন আসলে কিন্তু আমাদের এই যে ফোনের বিল দিতে হয়, এই সব জিনিস আর থাকবে না। এটাই কেস বোঝা, যে এই ফোনের বিল দেওয়া ফোন আর থাকবে না, সকলের সাথে কথা বলতে পারবে ফোন। এইটা হচ্ছে এই আমাদের ক্রিমিনাল গভর্নমেন্টের কারবার। এইসব ফোন টোনের ব্যবস্থা, যেভাবে আমরা বিল দিই, ইলেকট্রিসিটির বিল দেই, এগুলো আর থাকবে না। তো এইটা হচ্ছে কেস। এছাড়া কেস ফাউন্ডেশনের অরিজিনাল কিছু যে বই টইগুলো কেস লেখছিল, সেগুলো অরিজিনাল গুলো পাওয়া গেছে। এবং সাথে কেস একটা টেলিস্কোপও পাইছে, এটাও রাশিয়ানরা দিছিল। এ মানে 20 সেন্টিমিটার লম্বা ছোট্ট টেলিস্কোপ। এটা তো বলে চাঁদের সারফেস পর্যন্ত দেখা যায় খুব সহজে। ছোট টেলিস্কোপ, একদম পিচ্ছি টেলিস্কোপ, 20 সেন্টিমিটার তো একদম ছোট। তো কে সেগুলো বলতেছে কেন? আমাদের কিছু কিছু প্রযুক্তি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যেগুলো হচ্ছে এই ধরনের। যেমন আমাদের ওয়ান নেশন নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে প্রথম অবস্থায় এটা তো এটা কি হবে, এটা তো ইন্টারনেটের মাধ্যমে কাজ করবে। এটা যখন পুরাপুরি কাজ করা শুরু করছে, তখন কি করা হবে? তখন এটা হচ্ছে এটা একটা কমিউনিকেশন অ্যান্টেনা লাগানো হবে, যেটা হচ্ছে প্লাজমা প্রযুক্তির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করবে এই কম্পিউটার গুলো। এবং এটা টেস্ট হবে, তখন এটার মাধ্যমে একটা কম্পিউটার অন্য গ্রহে নিয়ে গেলেও সেখান থেকে কাজ করবে। এটা হচ্ছে আমাদের আগামী দিনের প্লাজমা কমিউনিকেশন। তারপরে আমাদের এই ওয়ান নেশন নেটওয়ার্কের এমন একটা ব্যবস্থা করা হবে যাতে এটা কোনো প্লাগ লাগানো লাগবে না। এইটা একটা পাওয়ার সিস্টেম এটার সাথেই থাকবে, সুতরাং যেখানেও নিয়ে যাও এই পাওয়ার আপনিই পাবে। এটারও ব্যবস্থা হচ্ছে। এগুলো হচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি তার উদাহরণ। তো এইগুলো এই ওয়ান নেশন নেটওয়ার্কের মাধ্যমে, তো এটা হচ্ছে এই, আর যখন পাওয়ারের কোনো প্রবলেম নাই আর যখন কমিউনিকেশনের প্রবলেম নেই, তখন হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হবে, চিকিৎসার ব্যবস্থা করা হবে এই ওয়ান নেশন নেটওয়ার্কের সিস্টেম গুলোর মাধ্যমে। তো এটা হচ্ছে প্রথম অবস্থা। এরপরেও আরো ব্যাপার আছে, যখন এই সম্মিলিত ভাবে এই ওয়ান নেশন নেটওয়ার্কটা কাজ করে তখন আরো কিছু করা সম্ভব। সেগুলো আমরা আজ সহজেই বুঝতে পারবো, কারণ যখন পৃথিবীর লোকজনকে খাওয়ানো যাবে,
অথবা এনার্জি প্রদান করা যাবে, তখন কি পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। এখন এটা শুধু মানুষের জন্য তো করা হচ্ছে না, এই ঘাটতিটা পৃথিবী কোনো এক কারণে পৃথিবী এই ঘাটতিটা পূরণ করতে পারে না, যদিও অন্যান্য গ্রহ আছে যেখানে এটা সম্ভব, পৃথিবী পারে না। এখন আমাদের পৃথিবীর পরিস্থিতিটা পরিবর্তনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, দেখা যাক কি হয়। এখন আমরা এগুলোর জন্য, আমরা পৃথিবীর জন্য আমাদের কি অপেক্ষা করার দরকার আছে? মোটেও না। আমরা নিজেরাও, আমাদের নিজেদেরও এই ক্ষমতা আছে। আমরা কি বলে ওয়ান নেশন নেটওয়ার্কের সহায়তার মাধ্যমে শিখতে পারি, সহায়তা ছাড়াও শিখতে পারি। আমরা কতটা নিজের থেকে উদ্যোগ নেব তার উপর। সুতরাং বিভিন্নভাবে আমাদের শেখার পথ খুলে দেওয়া হচ্ছে, এবং এই উন্মুক্ত প্রান্ত প্রযুক্তির দিক দিয়ে এখন একভাবে প্রযুক্তি আমাদের মধ্যেই আছে, কিন্তু যেহেতু খোলা মাঠে সকলে যাওয়ার এখনো সাহস অথবা ক্ষমতা অথবা উদ্যোগ নাই অথবা ইচ্ছা নাই, আমাদের ছোট মাঠের মধ্যে করা হবে, যেখানে প্লাজমা প্রযুক্তি আছে, তার মাধ্যমে শেখা আমাদের সম্ভব। কিন্তু উন্মুক্ত প্রান্তর বলতে আমি মহাবিশ্বের কথা বলতেছি, সরাসরি স্রষ্টার সাথে সংযোগ, যেখানে সৃষ্টির এক কিনারা থেকে আর এক কিনারা আমরা যাইতে পারি। এখন প্লাজমা প্রযুক্তির মাধ্যমেও করতে পারি, প্লাজমা প্রযুক্তি ছাড়াও করা সম্ভব। আমরা আমাদের ইচ্ছার উপর নির্ভর করি। ইচ্ছাটা কি, আমাদের ফিল স্ট্রেংথ কতটা, আমরা কতটা আমাদের ফিল স্ট্রেংথের সমৃদ্ধি করব, তার উপর নির্ভর করে আমরা কতদূর যেতে পারি, প্লাজমা প্রযুক্তি সহ অথবা প্লাজমা প্রযুক্তি ছাড়া। আমরা ক্ষেত্র বিশেষে একটা জিনিস হয়তো প্লাজমা প্রযুক্তি ছাড়া করতে পারবো, আর একটা জিনিস করতে গেলে আমাদের একটু বেগ পেতে হবে, তখন আমরা প্লাজমা প্রযুক্তি সহ করবো। সকলের জন্য সবকিছু সমানভাবে সহজ হবে তা না, কিন্তু সুযোগ সকলেরই, সুযোগের যে প্রান্তর খুলে দেওয়া হচ্ছে সেটাই। ও আর একটা মজার ব্যাপার ডেজাভুর ব্যাপারে, যে জিনিসটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডেজাভুর ব্যাপারটা। আমাদের আত্মা যখন আমাদেরকে কোন এক পরিস্থিতি নিয়ে যায়, যেখানে সে আগেই আমাদেরকে জানায় দিছে এই পরিস্থিতিটা, তো ওখানে ওইটাই হচ্ছে আমাদের, ওই ওই সময়টাই হচ্ছে আমাদের ওই দিনের কি বলে বিচারের দিন। আত্মা বিচার করতেছে আমাদের ফিজিক্যালিটির কাজটা, যদি মিলে যায় তাহলে তাহলে তো স্রষ্টার অবস্থানের সাথে মিল রেখে করা। যদি না মেলে, বিচারটা অন্য, বিচারের যে হবে, পরিণতি যেটা, সেটা একটু অন্যরকম হবে। হয়তো অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে, যদি ওইটা বিচারের দিন, যদি সে অগ্রাহ্য করে, সে পৃথিবী থেকে বিদায় নিবে, অ্যাক্সিডেন্টে মারা গেল। যদি সেটা নজর দেয়, তার আত্মার যে তার মিশন আছে সেটা পরিপূর্ণ করতে পারে। শেষ বিচারের দিন, প্রতিদিনই আমাদের শেষ বিচারের দিন। শেষ বিচার বলতে যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব। এখন বিচার কিভাবে করা হবে, ডে অফ জাজমেন্ট ইংরেজিতে বলে, আমাদের বাংলায় বিচারের দিন অথবা শেষ বিচারের দিন, মানে যেদিন আমরা এখান থেকে চলে যাব। এটা আমাদের বিভিন্ন গ্রন্থে লেখা আছে, কিন্তু এই ময়দানটা আমাদের জীবনটাই সেই ময়দান, প্রতিনিয়ত এই বিচার হচ্ছে। আসলের দিন কোথায়? আমাদেরই কাছে। এটা আমাদের কোরআনে এই জিনিস নিয়ে লোকজন অনেক চেঁচামেচি করে, মৌলবীরা, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। প্রতিদিনই আমাদের জীবনটাই হচ্ছে সেই ময়দান, প্রতিদিনই হচ্ছে বিচার হচ্ছে।
আমরা আত্মার কত কাছে অথবা কত দূরে আত্মা, এবং সেই 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 পরিমাপ অনুসারে আমাদের বিচারের রায় হয় প্রতিদিন। এমনকি কঠিন কিছু বুঝতে মোটেও না। মৌলবীরা কি বলে, গোল খাওয়ায় নিজেরাও খাইছে, অন্যদেরকেও খাওয়াইছে। এইটি হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আর যদি বোঝার অসুবিধা থাকে তাহলে আমি প্রশ্ন করলেই আমি ক্লিয়ার করে দিতে পারি। কোনো প্রশ্ন আছে নাকি এ ব্যাপারে? আমি যেগুলো বললাম অনেক কিছু বলছি এখন, না, প্রশ্ন অল্প নেই। সময়ের মধ্যে অবশ্যই অনেক কিছু বলছি। বুঝলাম, খুব সুন্দরভাবে তুমি যা বোঝালে, মানে খুব সুন্দরভাবে বুঝলাম। আর মনে করো আমি যদি যদি বুঝলাম, আমি এই বুঝলামটাকে যদি ইন্সপিরেশন বলি, তাহলে আমি খারাপ বলছি না। তবে তোমার টিচিং আমি অনেক কিছু শিখি মশফিক, যেটা আমি না, যেটা আমি সোল আর স্পিরিচুয়াল করি, যেটা হয় সেগুলো তুমি বোঝাও, মানে খুবই সাধারণ ভাষায় বোঝাও, যেটা মানে আমাদের সবার বুঝতে খুব সুবিধা হয়। খুব সুন্দরভাবে তুমি বোঝালে মশফিক, চোখের কি- কথা। কিন্তু বাস্তবে করতে গেলে একটু অন্যরকম লাগে। হ্যাঁ, লাগে, বাস কিন্তু আমরা করি, মানে হ্যাঁ, হ্যাঁ, আমাদের করি করি আমাদের করি। এখন, হ্যাঁ, আমাদের এখন সাহসটা হয়েছে কি এগুলো আমরা বাস্তবে, যেরকম সাথী বলছিল না, বাস্তবায়ন আমরা করছি। হ্যাঁ, সেটা সেটা বলছিল। সেটা, হ্যাঁ সেটা, সেটা বলছিল যে আমরা করছি। আমরা কি হলো তখনই আমরা ওই দুই চোখের ওই মন প্রাণের আত্মার ডিসিশন নিয়ে আমরা করছি। এটাই হওয়া দরকার। আত্মার উন্নয়ন করছি, প্র্যাকটিক্যালও করছি ঠিক। আর শেষমেশ কি ওই হবে, লেভেলের। শেষে কি হবে সেটা তো হ্যাঁ। আমরা স্বপ্নেই দেখে ফেলছি। আর আর তুমি বললে, মনে করো, তুমি বললে হ্যাঁ, এ, ইয়ে কি বঙ্গোপসাগরে নর্থ পোল চলে আসতেছে, তাহলে তো আমরা এখানে বসে হ্যাঁ, অরোরাও দেখতে পাবো। হ্যাঁ, আমাদের এখানে বলেও ছিল, আর অস্ট্রেলিয়াতে দেখাও গেছিল কিছু জায়গায়। তাই এটা না? অনেক হ্যাঁ, নিউজ চ্যানেলে বলেনি, কিন্তু এই একটা শিফট হচ্ছে, বিরাট বড় পোল শিফট হচ্ছে। কেন কি, পৃথিবীকে যদি আমরা বলি পৃথিবী অ্যাসেন্ড হচ্ছে, তো সেটাকে একটা, যেরকম আমরা, আমাদের নর্থ সাউথ আছে, কিন্তু এখন আমরা আমাদের ওটা ম্যাগনিটিউডটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আমাদের ইচ্ছার মতো। আমরা ওই লেভেলে, আমরা এনার্জি লেভেলে যাচ্ছি, এনার্জি লেভেলের নর্থ পোল সাউথ পোল একরকমের। আর যেটা আমাদের সাথেও হচ্ছে, আমরা একরকমের শরীরের অনেক কিছু ব্যথা, অনেক কিছু হচ্ছে, এই বদলাবে আমাদের শরীরটাও আছে, তার কারণে আমাদের মধ্যেও শিফট হচ্ছে। তার কারণ আর পৃথিবীর কারণে আমাদের মধ্যেও হচ্ছে। আর সেই জিনিসটা যে পোলটা শিফট হচ্ছে একরকমের, এই পৃথিবীর সাইকেলটা প্রত্যেক 26 বছর পরে আসে। একরকমের একটা অ্যাস্ট্রোলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট যেটা আসবেই, সূর্যের সাথে হয়, এই অ্যালাইনমেন্টটা হচ্ছে। তার কারণে পৃথিবী অ্যাসেন্ড হচ্ছে, যেটাকে আমরা বলি নিউ আর্থ, নিউ হেভেন, এরকম একটা তৈরি হচ্ছে। আর যের মধ্যে আমরাও, যদি আমরা বলি, আমরাও একরকমের তৈরি করছি নিজেকে। কেশে ফাউন্ডেশন আমাদের সবাইকে তৈরি করছে, অনেক আরো প্রজেক্টস আছে, ফাউন্ডেশন আছে, যারা সোল আর স্পিরিচুয়ালিটির লোককে আম, জ্ঞান দিয়ে, মানে সাইন্টিফিক বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে এটাকে আপলিফট করছে, আত্মার উন্নয়ন করছে। আমরা জানি আত্মার উন্নয়নটাও একটা, যেরকম মশক বুঝিয়েছে, সাইন্টিফিক প্রসেস, যেটা আমরা শুধু আগে মেডিটেশনে বুঝতাম। আরে মেডিটেশন করে নেবো, 15 মিনিট ওম করে ম্যানিফেস্ট চিন্তা করবো, ইন্টেনশন বানাবো, কিন্তু ওটাকে ম্যানিফেস্ট কি করে হয় সেটা আমরা এখানে শিখেছি। অনেক প্র্যাকটিক্যাল, যেটা যদি আমরা বলি, যেরকম আজকে মশফিক বোঝালো দুই চোখ, তো সেই জিনিসটা বুঝতে পারলাম মশফিক। আর কি
কি বলবো, আমরা বুঝতে পারি। নিশ্চয়ই, কোনো প্রশ্ন নেই। আমরা মানে আমরা ভালো স্টুডেন্ট, বুঝলে বাসবেক? আমরা বুঝতে পারি তুমি যা বোঝাও, আমরা বুঝতে পারি, ওটা লিখতে পারি, ওটা জানতে পারি একরকমের। টেস্টে পাস, এই বলতে পারো। ঠিক ঠিক। আসল টেস্ট তো প্রয়োগে। হ্যাঁ নিশ্চয়ই, ওই ওই জিনিসটাই বলছি, আমরা ওই টেস্টে পাস হয়েছি একরকমের। তুমি যেটা বোঝালে সেটা এক্ষুনি আমরা বুঝলাম, আর ওই টেস্টটা বুঝলাম কি ব্যাপারটা, কি প্র্যাকটিক্যালি কি করি আমরা, আর সোলফুলি আসলে ব্যাপারটা ঘটনাটা কি করে হয়, তৈরি কি করে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে তুমি বোঝালে মশাই সবসময়। অনেক কিছু ঘটনা ঘটে জীবনে, হঠাৎ করেই হয়, এবং সবগুলা শুভ না, কিন্তু কোনো না কোনো কারণে হয়। হ্যাঁ, কারণে হয়, কেন কি আমরা ওটার উপর ফোকাস রাখি। ভুলটাও হয় কারণে আমরা ভুলের দিকে ফোকাস রাখি, ভালোটাও হয়। আর ভুল না হলে তুমি শিখলে কি? ভুল হবে তখনই তো হয় শিখবে। না। এটা আমি প্রসেস। আমি একটা কথা বলি, যেমন আমাদের জন্ম, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের বিয়েটা, এগুলো তো যতদূর জানি এগুলো হচ্ছে কি অ্যারেঞ্জ করা, আগে থেকে অ্যারেঞ্জ করা থাকে, যা আমাদের বলা হয়েছে আর কি। মানে মেইন হ্যাঁ, ঘটনাগুলো অ্যারেঞ্জ করা থাকে। এই ঘটনার ইয়েতে বিভিন্ন ছোট ছোট ঘটনা ঘটে, কিন্তু এগুলা আগে থেকে সেট করা মোস্টলি। থাকে, আগে হ্যাঁ, থেকে সেট করা আমাদের থাকে। এখানে বলে না। হ্যাঁ, আমাদের এখানে তোমাদের বলে না। মধ্যেও আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে বলে जोड़ा स्वर्ग से बन के ही आता है, ऊपर वाला जोड़ा बना के भेजता है, মানে উপর वाला জুটি বানিয়েই পাঠায়, নালে এ কি করে হয়? আমি একটা বাঙালি মেয়ে, একটা হিন্দু ফ্যামিলিতে বিলং করি, যেটা, আর আমার দেখা অনেক অনেক রকমের আমার আত্মীয় স্বজনরা ইয়ে এনেছে আমার জন্য, ছেলের ব্যাপার, বা ছেলেরা দেখতেও এসছে আমাকে। কিন্তু আমি পেলাম কাকে? আশিসকে। তাও রাস্তায় চলতে চলতে ও আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকালাম, সেই আমাদের সারা জীবনের সাথ হয়ে গেল। তার মধ্যে স্ট্রাগল ছিল অফকোর্স, কারণ কি আমি আলাদা ধর্মের, ও আলাদা ধর্মের, এই জিনিসগুলো অনেক হয়েছে, কিন্তু ভালোবাসাটা ছিল বলেই আমরা একসাথে থাকতে পেরেছি। তো এই জিনিসটা বলে না, ও তো खुदा के दरवाजे से ही बन के आता है, खुदा জুড়ি বানিয়েই পাঠায়, এই এরম বলে আর কি। হ্যাঁ, মা বাবাও তোমাকে ওই দেবে, তুমি কোথায় জন্ম নেবে সেই ঠিক করবে। তো এই এটা বলছিল কি, এটা একরকমের আহ উপরওয়ালা, ভগবান, खुदा সেই তো। জোড়ি বানাকে ভেজতা है। সেই হ্যাঁ, এটা আছে। ভালোবাসার তো আর কোনো ধর্ম নাই। না, ভালোবাসার কোনো ধর্ম নেই, আমি তো ভালোবেসেছি, সেই আসিফ আমাকে ভালোবেসেছে, আমাদের ভালোবাসাটাই ধর্ম ছিল। সামনে এলিয়ানদের ভালোবাসতে হবে। কুমির হাসছে, কুমিরকেও আমি ভালোবেসেছি। আরে, আমি ভাবছিলাম আরে কুমিরটা আমাকে দেখে হাসছে, এত বড় বিশাল, আর ওই সাপটা, মানে সবাই ভাববে কি এটা, আমাকে বলছে এই বিরাট বড়, এ কিন্তু তোর দিকে তাকাচ্ছে, এই শোন, দূরে থাকবি। ওই সাপটা কিন্তু শান্ত ভাবে রয়েছে, আমাকে কিছুই বললো না আমাকে। আমাকে বলেছিল যে আমি তো সাপের স্বপ্ন নিতাম খুব। তো বলতো যে হ্যাঁ সাপের স্বপ্ন দেখলে নাকি পরিবারে বাচ্চা হয়। হ্যাঁ, আমাদেরও বলতো। তার মনে ও, আমাদের এক দেবীও আছে, আমাদের এক দেবীও আছে, সাপের দেবী, তাই? শীতলা। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার ঠাকুমারা পুজো দিতে শীতলা পুজো দিতে যেত, বা মানে যাদের বংশ নেই কেউ, আবার তারা, তাদের বাচ্চা মাছের কাচ্চা হবে। মাছের স্বপ্ন দেখলে অসুখ হয়। হ্যাঁ, এটা বলে, কিন্তু ও, তুমিও জানো? হ্যাঁ কিছু কিছু জিনিস, হ্যাঁ, কিন্তু আসল ইন্টারপ্রিটেশনটা আমাদের, যেরকম আমাদের গাইডেন্স ছিল একরকমের, যেরকম মশরুফ বলছিল না, যেরকম তুমি বলছিলে যে আমাদের আগেরটা জানি, আমরা জানতে পারি, তখন হয়তো আমরা বুঝিনি, এখন বুঝি। একটা গাইডেন্স ছিল, একটা গাইড ছিল একরকমের।
মানে এই আমাদের গাইড করতো সব সময়, এরকম একটা ঘটনা হবে, এরকম একটা এরকম হবে, এরকম। নিশ্চয়ই নিশ্চয়ই। এগুলো তো ইমোশনকে ইয়ে করে, ইমোশনকে পরিবর্তন করে দেয়। হ্যাঁ করে তো। কেন কি আমরা, মনে করো, বা অন্য বাচ্চাদের থেকে আমি আলাদা ছিলাম। মানে যেরকম তুমি, তুমি এরম দেখতে, মশফিক এরম দেখতে, সবাই এরম দেখে না, আমরা দেখতাম। আমরা কেন কি আমাদের সোলটা ম্যানিফেস্ট বেশি করতো, একরকমের বলছি আর কি। ফিজিক্যালিটি তো ছিলই, কিন্তু আমরা সোলের হিসেবেও চলতাম। এটা আমি এখন বুঝতে পারি কি না, এটা না, এটা তো ভুল। এটা তো ভুল, কি করে আমরা বলবো? আমাদের বাড়ি তো কেউ বলতো না এরকম। মনে করো পুজো আচরা, পণ্ডিত, এই ওই হ্যান ত্যান, কত ভুল। যদি শীতলা মাকে পুজো করেই বাচ্চা হতো, তাহলে আমার জ্যাঠাইমা বাচ্চা কোনোদিন বাচ্চা না, সে তো সবসময় যেত। তো এইগুলো আমি নিজের চোখে দেখেছি আর সেটাকে বুঝতে পেরেছি। আস্তে আস্তে বড় হতে হতে আমি আরো বুঝলাম। আমি যখন আসিফকে বিয়ে করতে যাই, তখন আমাকে অনেক ধমকি দিয়েছে আমাদের পাড়ার ছেলেরা, বা আমাদের যে রিলেশনশিপে আছে যারা রিলেটিভরা, আবার মুসলমান ছেলেকে বিয়ে করবি না। হ্যাঁ, মুসলমান ছেলেকে বিয়ে করবি না। ও কিন্তু খুবই ভালো ছিল সেই দিক থেকে, কাউকে অসম্মান করতো না। কিন্তু সেই হচ্ছে কি, মুসলমান। ওর বাড়ির লোকেরা আমাকে হিন্দু বলতো, হিন্দু মেয়ে, তারপর আবার বাঙালি, এরকম। কিন্তু সেগুলো আমরা কাটিয়ে ওয়াইফ আর হাজবেন্ড হয়ে সারা জীবনটা, মানে একরকমের, যতদিনও মারা না গেল আমরা সাথেই ছিলাম, একরকমের বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালোবাসাটা হচ্ছে ধর্ম। হাউ টু লিভ লাইক হিউম্যান বিং। নিশ্চয়ই নিশ্চয়ই। এই আর কিছু বলার নেই। তাহলে আর কিছু হ্যাঁ, তাহলে কি আর গান হবে? আচ্ছা, সে- সাথী, তুমি কিছু বলতে আ- চাচ্ছো? না, আমি বললাম যে আর কিছু তো তেমন সব কিছুই বলা হয়েছে। হ্যাঁ, মনের কথা বললাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে কি গান হবে? হ্যালো। মনে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হয়, কিন্তু বলছে কি, খুব কিছু বলে না। না। হ্যালো মশফিক। হ্যাঁ সাথী, তুমি বলছিলে না যে, হ্যাঁ, সেই কনফিডেন্সটা আমাদের মধ্যে এসছে। আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলতে পারি। অত ভালো ওয়ার্ডস ইস্তেমাল না করতে পারলেও বলতে পারি কি, হ্যাঁ তুমি এরকম করলে তোমার ভালো হবে। এই ভালোটা আমরা বলতে পারি। হ্যাঁ, আমি বলি যে ধৈর্য ধরো, সামনে কিছু একটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, একটু পেশেন্স রাখো। কেন কি, এত, আমি এটাও বলি যে এত লম্বা জীবন বা প্রবাদ হয়েছে, এগুলো যদি তুমি সামাজিক দিক থেকে নাও, তাহলে তো তোমার ওগুলোকে, ওটার পেঁয়াজের মতন এগুলো সরাতে সরাতে সারা জীবন চলে যাবে, বা বুঝতেও সময় লাগবে। যদি তুমি একভাবে বোঝো কি তুমি শিখলে কিনা, যেরকম আমরা শিখলাম, তাহলে তোমার বেশি লাভ হবে। এরকম টাইপের আর কি, আজকে দিনে বোঝাতে পারি। না, যখন বলে কেউ তখন খারাপ লাগতো। তা একটা হ্যাঁ যে আশা আছে সামনে যে একটা কিছু ঘটতে যাবে, এটা তো তাদেরকে বলতেই পারি আমরা। তাদের তাদেরকে নিশ্চয়ই। তাদেরকে একটুখানি প্রস্তুত করে রাখলাম যে না, তোমরা এই যে জীবন যে জীবনে যে দুঃখময় জীবন তুমি পার করছো, এটা বেশি দিন থাকবে না। হ্যাঁ, একেবারে নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার ঠিক বলেছো।
আমিও আমি আগে ভীষণ দ্বিধাবোধ করতাম কি কেশব ফাউন্ডেশনের ভিডিও শেয়ার করতে বা ইয়ে করতে। কেন কেন কি আমি চাইতাম না কি কেউ যাতে কেশব ফাউন্ডেশনের অপমান করুক বা আহ, কোনো রকমের ভিডিও আমি যদি পাঠাই। কিন্তু পরে আমি বুঝলাম কি এটা এত নিউট্রাল কি তোমার এটা করলে যার যেরকম ভাবে ওটাকে বোঝার ওটা বুঝবে। সবাই জীবন আলাদা আলাদা, সেইভাবে ওরা বুঝবে আর কি। কিছুদিন তখন আমি সবাই জানবে, তখন মনে হবে যে আমি জানবেই। কোথায় যিনি শুনেছিলাম কথা। হ্যাঁ, ওই আর কি, এগুলো আমরা আস্তে আস্তে এগুলো আমরা ওপেন হয়ে গেছি আস্তে আস্তে। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। তো এখন কি কি হবে এখন? আচ্ছা, এখন আমি গান আবার হবে। ডিসকানেক্ট আচ্ছা আচ্ছা। না, আরেকটা জিনিস, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে ডিসকানেক্ট করতেছিল আমি বলতে পারছিলাম। সেটা হচ্ছে যে আমাদের অনেক আগে কেস বলছিল হেডফোন ব্যবহার করে আত্মার পজিশনটা বের করা, দুই কানে হেডফোন বা লাগায়, তারপরে সুন্দর একটা মিউজিক, খুব মৃদু মিউজিক, তার মধ্যে আস্তে আস্তে ভলিউম কমালে এক সময় একটা সময় আসে যখন মনে হবে যে বাজনাটা মাথার মধ্যে বাজছে, তখন আর কান দিয়ে শুনতেছে না, তখন আত্মা শুনতেছে সরাসরি, এবং পজিশনটাও টের পাওয়া যায় কোথায় শব্দ আসতেছে। তো কেস বলছে যে এরকম একটা এই পরিস্থিতি তৈরি করে ঘুমায় পড়তে, তখন স্বপ্ন কিরকম হয় এইটা জানানোর জন্য। তো আমার কাছে এখন এরকম হেডফোন নাই, কিন্তু অন্যরা যাদের হেডফোন আছে তারা টেস্ট করতে পারে স্বপ্ন কিরকম হয়, কারণ ওই যখন ওই সাউন্ডটা থাকে তখন শরীরের যে হার্টের সাউন্ড, বিভিন্ন অঙ্গের যে সাউন্ড, আভ্যন্তরীণ সাউন্ড, ওগুলার আত্মার কাছে পৌঁছায় না, তখন কিরকম স্বপ্ন হয়, স্বপ্নের কি পরিবর্তন হয়, এটা কেস জিজ্ঞেস করছে লোকজনকে টেস্ট করার জন্য, বলছে টেস্ট করার জন্য। তো এক্সপেরিমেন্টটা করা যেতে পারে আর কি, যাদের আগ্রহ আছে এই টেস্টটা, এই এক্সপেরিমেন্টটা করলে মজা হবে, কারণ স্বপ্নের কি পরিবর্তন হয় যদি আমরা সব আমাদের আভ্যন্তরীণ বস্তু জগতের নয়, আমাদের এখানে আমাদের শরীরের কথা বলা হচ্ছে। আচ্ছা, আবার ডিসকানেক্ট করছে। যাই হোক, শোনা গেছে নাকি আমার কথা আমি পুরোপুরি শিওর হ্যাঁ না। শোনা না। হ্যাঁ, সাথী জিজ্ঞেস করছিল। কি সাধারণ জিজ্ঞেস করতে? সাধারণ হেডফোনে হবে না? মানে দুই কান দিয়ে করতে হবে, দুই কানে হেডফোন হইতে হবে আর কি, সাধারণ বলতে দুই কানে লাগবে আর কি। হেডফোন তো দুই কানে হয় না, দুই কানে তো ঢুকাতে হয়। হ্যাঁ, তো হেডফোন লাগায় দেখা যেতে পারে, টেস্ট করা যেতে পারে, কারণ এখনকার তো ছোট হেডফোনও ভালো কাজ করে, কিছু কিছু ছোট হেডফোনও ভালো কাজ করে। হ্যাঁ, আমি আমি করছি কিন্তু এইটা, যে ফ্রিকোয়েন্সি শোনা, টোন শোনা, মানে 117 হার্টের, মেগা হার্ট, এগুলো শুনছি, আর অ্যালফা, এই কিছু কিছু জিনিস আমি শুনতে আরম্ভ করেছি আর কি, গোল্ডেন রেশিও, এরকম টাইপের আর কি। তো এটা টেস্ট করা যেতে পারে, এই ধরনের সাউন্ড দিয়ে কিভাবে স্বপ্নের কি পরিবর্তন হয়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো যাই হোক, এখন আমরা গানে যেতে পারি, এইটাই আমার শেষ জিনিস, আমি যেটা বলতে আমার মনে ছিল না। তো যাই হোক, আপাতত খুব এইটাই। সুন্দর ভাবে বলেছো মাসুদ। আমরা এগুলো, আমি শুনতে আরম্ভ করে দিয়েছি। আহ, এই 117 মেগা হার্ট, তারপরে গোল্ডেন রেশিও ফ্রিকোয়েন্সি, এগুলো আস্তে আস্তে শুনতে আরম্ভ করেছি। আর আমার ভেতর থেকে ভালোও লাগছে শোনার পর। নিশ্চয়ই এটার স্বপ্নের ইয়েটাও পাল্টাবে, আরো ক্লারিফাই হবে জিনিস। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তাহলে কি, টেস্ট করো, তাহলে আমাদের জানাও কি অবস্থা। নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। এই আমি মনে করো সপ্তাহ এক খানিক হয়েছে আমি আরম্ভ করেছি দেখ, শোনা অ্যাকচুয়াল টোন। এই, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি গান গাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গান